না, 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 একটু। প্রিয় দর্শক, চ্যানেল 16 এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমন্ত্রণ জানাচ্ছি আজকের ডায়ালগ ফর ডেমোক্রেসিতে। আজকে আমরা বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের আজকের বিষয় হচ্ছে গোপালগঞ্জ এবং হরতাল। গোপালগঞ্জে বেশ কিছু ঘটনা ঘটেছে মারাত্মক রকম, আপনারা সেটি দেখেছেন, এবং সেটার পরিপ্রেক্ষিতে এক ধরনের হরতাল দেওয়া হয়েছে। এবং আহ সে বিষয়ে আপনাদের যদি প্রশ্ন থাকে সেগুলো আমাদেরকে মতামত আকারে জানাবেন, আমরা সেগুলো স্ক্রিনে শো করবো এবং আপনাদের মতামত নিয়েও আজকের আলোচক বৃন্দ কথা বলবেন। আমাদের এই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার হচ্ছে চ্যানেল 16 থেকে এবং আমাদের ফেসবুক পেজ থেকে। আজকের অতিথিবৃন্দকে আমি প্রথমে যুক্ত করে নিতে চাই, সেটি হচ্ছেন আমাদের প্রফেসর ডক্টর লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান কলিমুল্লাহ স্যার রয়েছেন, বিএনসিসিও। তিনি জানিপপের প্রতিষ্ঠাতা সভাপতি এবং একজন বিশ্লেষক। আমাদের এখানে রয়েছেন রোকেয়া প্রাচী, আমরা তাকে যুক্ত করে নিচ্ছি। কেমন আছেন রোকেয়া প্রাচী আপা? জি, জি, জি। আমাদের এখানে আছেন মঞ্জুরুল আলম পান্না, সাংবাদিক, আমরা তাকেও যুক্ত করে নিতে চাই। জি, কেমন আছেন পান্না ভাই? আছি, সবাই যেমন আছে। পান্না ভাই নিজে একজন আলোচক, উপস্থাপক, আপনারা সেগুলো দেখে থাকেন। আমাদের এখানে রয়েছেন ফণীন্দ্র সরকার, তিনি স্থায়ী সরকার কলিমুল্লাহ স্যারের মতে। আমাদের ফণীন্দ্র সরকার আন্তর্জাতিক বিশ্লেষক। মুন্না, তোমার ইয়েটাও রাখো, স্ক্রিনে রাখো। হ্যাঁ, আমরা এখন যেটি করতে চাই যে আমরা আমাদের অতিথিবৃন্দকে যুক্ত করে নিলাম। প্রিয় দর্শক, আপনাদের মতামতগুলো আপনারা আমাদেরকে জানাবেন, আমরা সেই অনুযায়ী কথা বলবো। আজকের বিষয় হচ্ছে গোপালগঞ্জ। গোপালগঞ্জের বিভিন্ন বিষয় সম্পর্কে আপনারা জানেন। গোপালগঞ্জের ঘটনার প্রেক্ষিতেই বাংলাদেশে প্রথমবারের মতো হরতাল হলো এই সরকারের আমলে। সেটি নিয়েও আমরা কথা বলতে চাই, কি হয়েছে। আর কিছু বিষয় আমি একটু উল্লেখ করি। গোপালগঞ্জের ঘটনায় 4 হত্যা মামলায় আসামি হচ্ছেন 6,000। গোপালগঞ্জে মানুষ কতজন আছে সেটাও আমরা জানতে চেষ্টা করবো। 6,000-এর বিরুদ্ধে মামলা হয়ে গেছে। সম্মানিত আমিরে জামাতের চিকিৎসা সহায়তা দিতে প্রস্তুত সেনাবাহিনী, এটির কতটুকু যৌক্তিকতা আছে? তবে কেউ কেউ বলছেন যে সেনাবাহিনী মহোদয়, যে প্রধান মহোদয় যেহেতু এই কথা বলেছেন, সারা দেশের মানুষের চিকিৎসা সেবার দায়িত্ব হয়তো তিনি নিতে পারবেন। আমিরে জামাতকে দিয়ে তিনি শুরু করলেন। জি, কক্সবাজারে সত্য উন্মোচন করার বাধা আসছে, এটা বলছে নাহিদ। এত নির্দোষ নিরপরাধ নিষ্পাপ সরকার আমি দেখিনি। দেবপ্রিয় ভট্টাচার্য, তিনি হচ্ছে 35%-এর ব্যাপারে কথাটা বলেছেন প্রথম আলোর একটা গোলটেবিল বৈঠকে। আমাদের দর্শক মন্ডলী, আপনারা যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হবেন, আপনারা লাইভটি একটু শেয়ার করে দেবেন এবং আপনাদের মতামতগুলো আমাদেরকে জানার চেষ্টা করবেন, আমরা সেগুলো নিয়ে কথা বলবো। জি, আমরা শুরু করতে পারি নিশ্চয়ই। প্রথমে আমরা স্যারকে দিয়ে শুরু করি। স্যার যদি সংক্ষিপ্তভাবে একটু যদি ওপেনিংটা, ভূমিকাটা দিতে পারেন। গোপালগঞ্জে 6,000 আসামি এবং 4টি হত্যাকাণ্ড কারা ঘটিয়েছে, আসামি কারা হচ্ছে, এই বিষয়টি যদি একটু ব্যাখ্যা করেন। ধন্যবাদ। টেকনিক্যালি স্পিকিং, আমরা এখানে যে কজন যুক্ত আছি, আমাদেরও কিন্তু ইনসাইটমেন্টের অভিযোগে যুক্ত করা যেতে পারে মামলায়। মানে এই সব বুদ্ধি দেওয়ার জন্য কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটা প্যানেল আছে। এক্সপার্ট প্যানেলের অন্যতম প্রভাবশালী সদস্য হচ্ছেন ডিফেন্ডার অফ ডেমোক্রেসি অ্যান্ড ডিফেন্ডার অফ হিউম্যান রাইটস অ্যাডভোকেট আবিদুর রহমান খান শুভ্র, মাননীয় উপদেষ্টা। তার গলায় অনেকগুলো মেডেল আছে, মার্কিন ঘরানা থেকে তিনি লাভ করেছেন, এবং বাংলাদেশের দ্বিতীয় সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি এখন প্রফেসর ইউনূসের পরেই তিনি। তার হাত অনেক লম্বা, এবং তিনি যদি গোলেমালে এটা দেখে ফেলেন বা স্টেট উইদিন স্টেট অ্যাক্টর যারা আছেন তারা যদি পুট ফরওয়ার্ড করেন, তাহলে আমি নিশ্চয়তা দিয়ে বলতে পারি আপনারা কেউ সেই জালের বাইরে থাকবেন না। দ্বিতীয়ত, শ্রীমান পিনাকি ভট্টাচার্য, তিনি আপনার সেই টিক্কা খানের মতো অভিপ্রায় ব্যক্ত করেছেন যে টিক্কা খান বলেছিলেন 48 ঘন্টার মধ্যে ডান্ডা মেরে সব ঠান্ডা করে দেবেন, এই অপারেশন সার্চ লাইট যখন তিনি পরিচালনা করতেন। আমাদের শ্রীমান পিনাকি ভট্টাচার্য অবশ্য লম্বা সময়ের পরিসরে 1 মাস সময় নিয়েছেন, বলেছেন যে বঙ্গবন্ধু সেই 7 মার্চের ভাষণ থেকে স্পিরিটটা অপকৌশলে ব্যবহার করে ভাতে এবং পানিতে মারবার প্রত্যয় ব্যক্ত করেছেন গোপালগঞ্জবাসীকে। বলেছেন সকল ধরনের সরবরাহ বন্ধ করে দেবেন, পানি, বিদ্যুৎ, গ্যাস, সরকারি অফিসে যারা কর্মরত আছেন তাদেরও কাজ করতে আর দেবেন না 1 মাস সময় নিয়ে। এবং তার মধ্যে ঔষধ, খাদ্যদ্রব্য,
যত রকমের নিত্য পণ্য আছে সবকিছু সরবরাহ তিনি বন্ধ করে দেবেন। ভাতা জি জি অঙ্গুলি জি হলো না, তা কার্যকর করা হবে এবং 1 মাসের মধ্যে সময় দেবেন তিনি গোপালগঞ্জবাসীকে। তারা ইচ্ছা করলে বেরিয়ে আসতে পারেন সেখান থেকে, কিন্তু ফিরে আর যাওয়া যাবে না। এবং যে জি জায়গাগুলো খালি হয়ে যাবে সেখানে ওই আপনার ওয়েস্ট ব্যাংক স্টাইলে সেই জায়গাগুলোতে স্যাটেলাইটদের বসিয়ে দেবেন অন্য অঞ্চল থেকে। গোপালগঞ্জের নাম নিশানা মুছে ফেলবেন। মুছে দেবেন। আপনার জি পাকিস্তানি কায়দায় আপনার খেয়াল করে দেখেন নেত্রকোনা ও আশপাশের জেলাগুলোকে কোনটাকে করা হয়েছিল নেসারাবাদ, কোনটাকে করা হয়েছিল কায়েদাবাদ। তো সেরকম হয়তো দেখা যাবে যে এখানে মানে একটা আরবি কিংবা ফার্সি শব্দ যুক্ত গঞ্জ ব্যবহার করা শুরু হয়ে যেতে পারে। জি জি ধন্যবাদ। জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আপনি আমাদের আল্লামা পিনাকি ভট্টাচার্য সম্পর্কে কথা বললেন, এই যুগের আবু তালেব। এই যুগের আবু তালেব যে কথাটি বলেছেন সেটি তো বাস্তবায়ন হচ্ছে। খাওয়া দাওয়া সব বন্ধ করে দিচ্ছে। কেউ বলছেন যে কারফিউ অথবা যে 144 ধারা জারি করেছে, গ্রামের অনেকের বাথরুমগুলো তো হচ্ছে বাসার অনেক বাইরে। এটা কি আপনি বলেছেন না অন্য কেউ বলেছে? অনেক দূরে, তারা সেখানেও যেতে পারেন না, কারফিউর জন্য ঘর থেকে বেরোতে পারছেন না। নাওয়া খাওয়া বন্ধ আছে এখন সেখানে। আতঙ্কে এখন এলাকা ছাড়া হয়ে গেছে, অনেক এলাকা ছাড়াও হচ্ছে পাচ্ছেন। আবার কোস্ট গার্ড আছে সেখানে, নৌবাহিনীর সদস্যরা আছে। নানান সমস্যা, অবরুদ্ধ গাজার মতো মনে হচ্ছে। এবং সেই গোপালগঞ্জের মানুষ এখন যে হত্যা করেছে কারা, 4 জন নিহত হয়েছে সরকারি হিসাব মতে। সে 4 জনকে কারা হত্যা করেছে, কারা তাদের পোস্টমর্টম করতে চায়নি, এখন মামলা হচ্ছে সেই গোপালগঞ্জবাসীরই উদ্দেশ্যে। তারাই সম্ভবত হত্যা করেছে পুলিশের মতে, এবং আইন শৃঙ্খলা বাহিনী যেটা প্রকাশ করছে 6,000 হলো মামলার আসামি। রোকেয়া প্রাচী, আপনি একটু বলবেন যে হ্যাঁ গোপালগঞ্জে কি হচ্ছে, কি হবে, এবং সেই জন্য যে হরতাল ডাকা হয়েছে, হরতালের যৌক্তিকতা একটু তুলে ধরবেন যে প্লিজ। ধন্যবাদ স্যার, যেটা বললেন খুবই যৌক্তিক এবং সত্যি কথা। তো সেই সকল পরিপ্রেক্ষিতে হরতাল খুবই যৌক্তিক, হরতাল হওয়ারই কথা। এবং সারা বাংলাদেশের মানুষ গোপালগঞ্জের গণহত্যা কেন্দ্র করে, গোপালগঞ্জের উপর যে অবিচার হচ্ছে সেটাকে কেন্দ্র করে কিন্তু বাংলাদেশের আপামর জনসাধারণ জেগে উঠেছে। হরতাল যেখানে যেখানে সম্ভব এরকম মানে স্বৈরাচারী অবস্থার মধ্যে, যেখানে আর্মি, বিজিবি, পুলিশ, নৌবাহিনী সবাই মিলে পথ ঘাট, নদী নালা সবকিছুকে অবরুদ্ধ করছে, সেরকম পরিস্থিতিতে সাধারণ মানুষ সহ তৃণমূলের আওয়ামী লীগ কর্মীরা মিলে হরতালের অংশগ্রহণ করছে। যেভাবে হরতালকে সফল করার ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে আজকের প্রেক্ষাপটে সেটা অত্যন্ত সফল হয়েছে। আর সারা বাংলাদেশে গোপালগঞ্জের পরবর্তী সময় এনসিপি যে সমাবেশগুলো করবার চেষ্টা করছে, সেই সমাবেশগুলোতে কিন্তু আমি শেয়ার দেখছি। আর শেয়ারের চাইতেও বেশি দেখছি হচ্ছে আর্মি, আর থেকে শুরু করে এই সকল মানুষজন, এবং সেখানে জনগণের সাথে তাদের পাল্টাপাল্টি হচ্ছে। তো সবকিছু মিলিয়ে বাংলাদেশ সেনাবাহিনী একমাত্র কাজ হচ্ছে এনসিপি কে প্রোটোকল দেওয়া এবং ইউনিসেফ যে ইচ্ছা জনগণকে জিম্মি করা, অবরুদ্ধ করা, সেটার ক্ষেত্রে সফলভাবে কাজ করতে পারছেন। এবং জি বর্তমানে তিনি ব্যস্ত আছেন জামাতের আমিরকে নিয়ে। আর আমরা জনগণ জিম্মি হয়ে আছি। তো সবকিছু মিলে বাংলাদেশের যে পরিস্থিতি তাতে 2 ভাগে বিভক্ত। বাংলাদেশের জনগণ একদিকে, ইউনূস, সেনাবাহিনী আর পুলিশ, বিজিবি, এনসিপি, জামাত ইসলামী এবং ইসলামী অন্যান্য যে উগ্র গোষ্ঠী আছে তারা একদিকে। জি, ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে রোকেয়া প্রাচী। আমি একটা কথা বলতে চাই। কেউ কেউ বলছেন জামাতের সেনা শাখার আমির হচ্ছেন জেনারেল ওয়াকার। তিনি সেনাবাহিনীর প্রধান হিসেবে এখন সেখানে রয়েছেন। কেউ বলছে যে জামাত বিগত 15-16 বছরে অনেক সাফল্য অর্জন করেছে, তার মধ্যে তাদের বড় সাফল্য হচ্ছে সেনাবাহিনী প্রধানই তাদের নিজেদের। আর আমি মঞ্জুরুল আলম পান্না ভাইয়ের কাছে এখন যেটি জানতে চাইবো সেটি হচ্ছে, জামাতের আমির অসুস্থ হয়েছেন, বক্তৃতা মঞ্চে তিনি পড়ে গেছেন। সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে সবচেয়ে বেশি উদ্বিগ্ন হয়েছে আমাদের সেনাপ্রধান। তিনি বলছেন সম্মানিত আমিরের সমস্ত চিকিৎসা সহযোগিতা তিনি করতে প্রস্তুত। শুধু তিনি না, সেনাবাহিনী প্রস্তুত, সেনাবাহিনীর চিকিৎসা সেবা দিতে প্রস্তুত আমিরে জামাতের। এবং কেউ কেউ আশা করছেন যে আমাদের সেনাপ্রধান যেহেতু চিকিৎসা সেবার সহায়তা করতে চাচ্ছেন, তার মানে দেশের সকল নাগরিককেও তিনি চিকিৎসা সেবা প্রদান করবেন। আপনি এই বিষয়টা একটু সেনাবাহিনীর প্রধান হিসেবে একজন ব্যক্তি সম্পর্কে এইভাবে বলাটা কি আপনার কাছে কি মনে হচ্ছে? ধন্যবাদ আপনাকে এবং সহ আলোচক যারা রয়েছেন।
বিষয় হচ্ছে প্রথম কথা হচ্ছে একজন একটা যে ফোন করছিল, হয়তো একটা সাউন্ডে গেল, নিজের কোথায় কি থেকে আমরা সমস্যাটা শুনিনি, কি? আইএসপিআর এর কোনো বিজ্ঞপ্তি থেকেও এমনটি জানানো হয়নি। এটি আমরা যেভাবে জানতে মাত্র পেরেছি আমার- সেটা হচ্ছে ডাক্তার শফিকুর রহমান সাহেব জামাতের আমিরের ভেরিফাইড ফেসবুক পেজে এমন সাউন্ডটা দাবি আমি করা শুনতেছি হয়েছে। না, আমি অতএব এটা হয়তো তিনি কথা বলেছেন, সেনাপ্রধান কথা বলেছেন, হ্যাঁ, কথা বলেছে। ইত্তেফাক পত্রিকায় ছাপাও হয়েছে। মুন্না, এটা একটু না, দেখাতে পারো কিনা? আমি তোমাকে পাঠিয়েছি। ইত্তেফাকে ছাপা হয়েছে জামাতে আমিরের ফেসবুকের রেফারেন্সে। হ্যাঁ, আপনি যেটা জি। বলছেন ঠিক আছে, ইত্তেফাকে এসেছে, কিন্তু আমি ওটা পড়েছি ওইখানে জামাতে আমির ডক্টর শফিকুর রহমানের যে ফেসবুক পেজ, সেখানে এটি জানানো হয়েছে সেনাপ্রধান তার খোঁজ খবর নিয়েছেন এবং তার চিকিৎসার জন্য যে কোনো সহায়তা বা যে কোনো সহযোগিতা করতে তিনি প্রস্তুত। তো হ্যাঁ। এটা আমরা অতটা সিগনিফিকেন্টলি নিতে চাই না, অতটা না। অবশ্যই আলোচনা আছে যে তিনি দাবি করে বসবেন যে যে কোনো সহযোগিতা। এগুলো হয় কি, কোনো কথা বলতে গিয়ে একটু বাড়িয়ে বলা হয়, একটু কমিয়ে বলা হয়। আমার ধারণা তেমনটা হয়েছে। হয়তো বলেছে যে আপনি চিন্তা করবেন না, আপনার সহযোগিতা, আপনার চিকিৎসার জন্য যে কোনো ট্রিটমেন্ট বা যে কোনো সহযোগিতা করার আমরা প্রস্তুত, এই ধরনের কিছু হয়তো বলা হয়েছে, আমরা জানি না, ডিটেলস বলা হয়নি। আর যদি সত্যিই সেনাপ্রধান এটি বলে থাকেন, যদি বলে থাকেন, প্রথমত দেখুন, আমরা তর্কের জায়গা থেকে এটা নিতেই পারি, হ্যাঁ সব মানুষ এক, সব মানুষের অধিকার সমান, তাহলে জামাতের আমিরের ক্ষেত্রে এটা বলছে, আমার ক্ষেত্রে কেন বলবে না? সেনানিবাসে জামাতের আমির যে প্রোটোকল নিয়ে যেতে পারবেন বা বিএনপির সিনিয়র লিডার যে কোনো একজন যে প্রোটোকল নিয়ে যেতে পারবেন, আমি আপনি পারবো? নিশ্চয়ই পারবো না। তো বাংলাদেশে আমরা যতই বলি আইন সবার জন্য প্রযোজ্য, অমুক পান্না ভাই, আপনাকে একটু মুন্না একটু এটা আমি এটা কোট করেছে, কিন্তু একটু পত্রিকাটা আমি ওই যে যেখানে বলেছেন সম্মানিত আমির সেনাপ্রধান, যে কথাটা বলেছেন ওটা কোট করেছে। আপনি হয়তো সাংবাদিকতার দৃষ্টিকোণ থেকে দেখছেন, কিন্তু আমরা সাধারণ মানুষরা যেটা বুঝি যে এরকম কোথায় যে সম্মানিত আমির, এই যে নিচে নিচে যে তিনি জানান সম্মানিত আমির সাহেবের চিকিৎসার জন্য যে কোনো সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছে। ঠিক আছে, জি। এটা ডাক্তার শফিকুর রহমান সাহেব তার ফেসবুকে বলছেন যে সেনাবাহিনী তো সেটা প্রত্যাখ্যান করে নাই। না, করেন, আমি সেটা বলছি, আমি একবারে উড়িয়ে দিচ্ছি না, আমি একবারে বলছিও না যে এই কথা সেনাপ্রধান বলেননি। নিশ্চয়ই কিছু বলেছেন, সেটাই জামাতের আমিরের ফেসবুক মানে এখানে পোস্ট করা হয়েছে। হ্যাঁ, এবং সেনাপ্রধান কি বলেছেন সেটাও এসেছে। তো যতটা গুরুত্ব দিয়ে এখানে বলা হচ্ছে ততটা আসলে গুরুত্বপূর্ণ কিনা আমি অ্যাজ এ জার্নালিস্ট সেটা বিশ্লেষণ করতে চাই। দ্বিতীয়ত হচ্ছে, আমি ধরে নিলাম, আমি এর আগে বলেছি, ধরে নিলাম যে সেনাপ্রধান বলেছেন। এখন আমরা যতই বলি না কেন যে জামাতে আমাদের দায়িত্ব নিয়েছেন, তাহলে কি আমার আপনার দায়িত্ব নেবে? না, নেবে না। এটা হচ্ছে বাস্তবতা। কেন নেবে না? আইন তো, আমি একটা এক্সাম্পল দিলাম, সেনানিবাসে আপনি ইসমাইল ভাই যত সহজে ঢুকতে পারবেন, মানে আপনার জন্য যতটা সহজে ঢোকা সম্ভব, তার চেয়ে আরো বেশি সহজে ঢোকা সম্ভব সে আমাদের স্যার ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ, অথবা বিএনপির উচ্চ পর্যায়ের একজন নেতা, আওয়ামী লীগের কথা বাদই দিলাম, আমি তো সহজে ঢুকতে পারবো না। আমি সহজে ঢুকতে গেলে আমাদেরকে সাংবাদিকতার সেরকম একটা অনুমতি পত্র লাগবে, যদি বিশেষ কোনো অনুষ্ঠানে যেতে হয়, বা আমন্ত্রণ পত্র লাগবে। এটা তো স্বাভাবিক কিনা? আচ্ছা, তৃতীয়ত হচ্ছে যে জায়গা থেকে বিতর্কটা হচ্ছে, আমি সবই বলছি, এ বি সি সবই বলছি, যে এই অবস্থায় জামাতের আমিরের এমন খোঁজ টোজ, হ্যাঁ এটা বাস্তবতা, জামাতের আমিরের যেভাবে খোঁজ খবর নেওয়া হয়েছে, বিএনপিকে আমন্ত্রণ না জানানো সত্ত্বেও, শনিবার যে জাতীয় সমাবেশটি হলো, আমন্ত্রণ না জানানো সত্ত্বেও মির্জা ফখরুল ইসলাম সাহেব কিন্তু তাকে দেখতে গেছেন। এটা বিএনপির উদারতা বা রাজনীতি যেটাই বলেন না কেন। আর সংকীর্ণতা পরিচয় দিয়েছে জামাত। তো বিষয়টি হচ্ছে যে জামাতের আমিরকে যেভাবে আমরা পোর্ট্রেট করে দেখলাম, প্রধান উপদেষ্টা ফোন দিয়েছেন, প্রধান উপদেষ্টা প্রেস সচিব ফোন দিয়েছেন, মির্জা ফখরুল ইসলাম দেখতে গেছেন, সেনা প্রধান ফোন দিয়েছেন। বাস্তবতা হচ্ছে এটি, অঘোষিত প্রধানমন্ত্রী জামাতের লিডার বা জামাতের আমির ডাক্তার শফিক সাহেব, তিনি হচ্ছেন অঘোষিত প্রধানমন্ত্রী, এবং উপপ্রধানমন্ত্রী সম্ভবত এনসিপির যে কেউ। প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস আছেন। আমার কাছে মনে হয় তাকে আমি পুতুল বলবো না,
তাকে কেন্দ্র করে সবকিছু আবর্তিত হচ্ছে, বাট বিহাইন্ড দ্য স্ক্রিন গভর্নমেন্ট চালাচ্ছিল জামাত আর এনসিপি। সেই জায়গা থেকে আমি বলছি এটি হচ্ছে বাস্তবতা। জামাতের আমির ডক্টর শফিকুর রহমান সাহেব এমন একটি অবস্থানে আছেন, তিনি ব্যক্তিগত জায়গা থেকে জামাতের আমির হিসেবে আছেন। সেনাপ্রধান, আপনার নিশ্চয় মনে আছে যে 5ই আগস্ট যখন, 5ই আগস্ট, হ্যাঁ, তখন কারা কারা এসেছিলেন সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি প্রথমেই জামাতের আমিরের নাম বলেছেন। হতে পারে এটা স্লিপ অফ টাং, প্রথমে নাম চলে আসছে, আবার হতে পারে যে বিশেষ কোনো জায়গা থেকে তার নাম তিনি ইন্টেনশনালি বলেছেন, ইচ্ছাকৃত হয়ে বলেছেন, যেভাবে বলেছেন বলেছেন তো তিনি বলেছেন। সব দিক বিবেচনা জামাতের আমির বাংলাদেশের অঘোষিত প্রধানমন্ত্রী, এটাই বাস্তবতা। ওকে, এটাই বাস্তবতা, এটাই সত্য, এটাই লাউড এন্ড ক্লিয়ার যে জামাতের আমির এখন যে অবস্থানে আছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। হ্যাঁ, তো সেই হিসেবে সেনাপ্রধান খবর নিতেই পারেন এবং নিয়েছেনও তাই। আর যে 5ই আগস্টের কথা আপনি বললেন, 5ই আগস্ট থেকে আমরা দেখছি সেনাবাহিনী, সেনাপ্রধান একই ধারাবাহিকতায়, জামাত একই ধারাবাহিকতা চলছে এবং জামাতের যে মহাসমাবেশ হয়েছে সেখানেও বিভিন্ন রকম সহযোগিতা আছে আইন শৃঙ্খলা বাহিনীর, আমরা সেটাও দেখেছি। অরূপ ভট্টাচার্য বাংলাদেশের মা বাবারা মারা গেছেন, বাংলাদেশকে সামনে বাংলাদেশকে সামনে শেষ হতে দেখে খারাপ লাগছে। মনে ইসলাম, আমাদের অস্ত্র হাতে তুলে নিতে হবে, বিজয় অর্জন না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে। জয় বাংলা। ধন্যবাদ আপনাকে। ইকবাল হোসাইন, গোপালগঞ্জে গণহত্যা নিয়ে সেনাবাহিনীর মধ্যে কি কোনো তোড়পাড় চলছে, এই বিষয়ে কিছু বলবেন স্যার? আচ্ছা, গোপালগঞ্জের সবাইকে মেরে ফেলা হবে। আমাদের নায়েবে আমির এবং ফ্রান্সে যিনি অবস্থান করছেন এই যুগের আবু তালেব, তিনি বলছেন যে হ্যাঁ সব বন্ধ, তিনি যা বলবেন তাই হবে। আশিক লিপন, আমাদের সবাই পরাজিত। হ্যাঁ, মোহাম্মদ ইয়াসিন, জামাত নিয়ে এত কথা কেন, বঙ্গবন্ধু মাফ করে দিয়েছে। আচ্ছা ঠিক আছে, স্যার কই স্যার মুন্না? স্যার আছেন? আছেন সরকার, মনিন্দর সরকার সাহেব, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? সরকার সাহেব, আচ্ছা সরকার স্যার সরকার সাহেব সম্ভবত সরকারের সেনা প্রধান ঠিক নেই, ওনার ঠিক হয় না, এই যে মাইক ঠিক হচ্ছে না। হ্যাঁ, আচ্ছা স্যার, এবার আপনি একটু বলবেন। আমি স্পেসিফিকলি স্যার ওই যে 6,000-এর যে মামলা, এটা আপনি বলেছেন। আচ্ছা ঠিক আছে, জামাতের আমির সাহেবের পান্না ভাই যেভাবে বলেন, যে গুরুত্বের কথা তিনি তুলে ধরলেন, এটা আমাদের তাহলে দেশবাসীকেও এখন উপলব্ধি করতে হবে, না ওনার চিকিৎসা সেবা প্রয়োজন আছে, সেনাবাহিনী প্রধান ঠিক কাজটাই করে। আমরা সেই প্রসঙ্গে যাব না। হরতাল সম্পর্কে স্যার আপনার একটু বক্তব্য শুনছে, কি হয়েছে, কেমন হয়েছে, কিছু হয়েছে কিনা আদৌ? স্যার মিউট আছে। স্যার শুনতে পাচ্ছি না আমরা। এবার কথা বলেন তো স্যার। নেটওয়ার্ক। আজকে কি হলো, সকল দিকে হরতাল হচ্ছে, আমার মনে হয় হরতাল সফল। এই যে ফণীন্দ্রনাথ সাহেবের কথা আসতেছে না, স্যারের মাইক বন্ধ হয়ে গেছে, তার মানে হরতাল চলছে। আমাদের পান্না ভাই তার ব্যাকগ্রাউন্ড ঠিক করতে পারেন নাই, হরতাল চলছে। রোকেয়া প্রাচিয়া পাখি লাইট জ্বালিয়ে, হারিকেন জ্বালিয়ে অনুষ্ঠান করছেন, হরতাল চলছে, বিদ্যুৎ নেই। স্যার কথা শোনা যাচ্ছে না। এই যে স্যার আমাদের ভয়ে, আওয়ামী লীগের ভয়ে সবকিছু বন্ধ করে দিয়েছে ইউনূস সরকার। আপনার কথা শুনতে পাচ্ছেন। প্রাচী আপা, আপনি একটু বলবেন। আপনি পান্না ভাই যে কথা বলেছেন যে বিশেষ গুরুত্ব দেয়া হচ্ছে একটা দলকে, এটা আমরা দেখছি, গত 11 মাসেও দেখেছি। সেই ক্ষেত্রে আপনার বক্তব্য কি? জামাতের আমির তিনি পড়ে গেছেন, হ্যাঁ তিনি অসুস্থ হয়েছেন, আমরা খুব দুঃখিত। বিশেষ গুরুত্ব না, বিশেষভাবে এই চক্রান্তটার কারিগরদের মধ্যে একজন তার। সেই কারণে মেটিকুলাসলি যে চক্রান্তটা হয়েছে বাংলাদেশের বিরুদ্ধে এবং ক্ষমতা দখলের যে চক্রান্ত, লাশের যে রাজনীতি, সেই চক্রান্তের অনেক বড় স্টেক হোল্ডার হচ্ছে জামাত ইসলামী
এবং রাস্তায় জুলাই অগস্টে রাস্তায় যাদেরকে আমরা দেখেছি যে জঙ্গি সন্ত্রাসী শিবিরের লোকজন, ইসলামী উগ্রপন্থী, সেই সকল লোকজনই ছিল জামাতের। আর বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিপক্ষের অপশক্তি কম হিসেবে এবং পরাজিত হিসেবে জামাত ইসলামের যে আক্রোশ ছিল মুক্তিযুদ্ধের উপর, বঙ্গবন্ধুর উপর এবং যুদ্ধাপরাধীর বিচারের জন্য বঙ্গবন্ধু কন্যার উপর যে আক্রোশ, সে আক্রোশের ফলাফলেই কিন্তু এটাও একটা অন্যতম কারণ, শুধু এটাই কারণ না, ফলে কিন্তু এই ধানমন্ডি ৩২ ভাঙচুর করা, সারা বাংলাদেশের সকল মুক্তিযুদ্ধের স্থাপনা ভাঙচুর এবং টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর যে সমাধি সেটিকে আক্রমণের যে পরিকল্পনা করা, এই সকল কিছুর পেছনেই হচ্ছে কিন্তু যেহেতু জামাতে ইসলামী তাদের পরাজয়কে বরণ করতে পারছেন এবং তাদের নানা বছরের অনেক দীর্ঘদিনের ষড়যন্ত্রের ফলাফল, দীর্ঘদিন ধরে তাদের যে মনের আশা আকাঙ্ক্ষা ছিল তারা সেটা চরিতার্থ করতে পেরেছে এবং তারা চক্রান্তের বড় স্টেক হোল্ডার বলে আজকে তারা গুরুত্বপূর্ণ জায়গায় এসেছে। জনগণ তাদেরকে কিন্তু কোনোভাবে এখন পর্যন্ত গ্রহণ করেনি এবং আল্লাহ তাআলার দিক থেকেও আমার মনে হয় না গ্রহণ হয়েছে, কারণ তিনি আল্লাহর মেহেরবানিতে ক্ষমতায় যেতে পারলে কথাটা শেষ করতে পারেননি, মাথা ঘুরে পড়ে আচ্ছা, গেছে। আমি এখানে একটা আপা আমি একটু অ্যাড করি। আমাদের ইসলামী দলগুলো বা চরমোনাই যারা নেতা তারা এবং জামাত তারা বলছেন যে নির্বাচিত হাত পাখা নির্বাচিত বা দাড়িপাল্লা নির্বাচিত না হলে কোরআন মিথ্যা হয়ে যাবে, ইসলাম মিথ্যা হয়ে যাবে, নবী মিথ্যা হয়ে যাবে। এই কথাটা কেন তারা এত ঝুঁকি নিয়ে বলছেন? বিগত দিনেও তারা এটা বলেছেন, তারা ক্ষমতায় তো আসতে পারেন নাই, তো সবকিছু কি মিথ্যা হয়ে গেছে? তারা তো আসলে ইসলামকে কেয়ার করে না। প্রকৃত যে ইসলাম, প্রকৃত যে ধর্ম, তারা তো সেই ধর্মের কেউ না। তারা ধর্মকে ব্যবহার করছে, তারা ধর্মকে ব্যবহার করছে, ধর্মের বিকৃত ব্যাখ্যা দিচ্ছে, ধর্ম নিয়ে রাজনীতি করছে। প্রকৃত ইসলাম কি তাই বলে? কোরআন শরীফ তো সবাই পড়ছে, বাংলায় পড়ছে, ইংলিশে পড়ছে। কোরআন শরীফে কি এরকম কিছু উল্লেখ আছে? নেই তো। কিন্তু তারা তাদের প্রয়োজনে কোরআন শরীফের ব্যাখ্যা করছে, হাদিসের ব্যাখ্যা করছে। এটা তাদের একদমই তাদের স্বার্থন্বেষী যে ব্যাখ্যা। তারা যেভাবে বলছে জামাত ক্ষমতায় আসবে, জামাত ওই করবে। জামাত এই পর্যন্ত বিএনপির সাথে মিলে কত পার্সেন্ট ভোট পেয়েছে? কতটুকু পেরেছে? আজকে যদি বিএনপি যদি সাহস করে জামাতকে ছুঁড়ে ফেলে দেয়, জামাতের কতটুকু থাকবে? কত পার্সেন্ট ভোট থাকবে বাংলাদেশে? জামাতকে সাধারণ মানুষ ভোট দিবে? আপনি বিশ্বাস করেন? কখনোই। কাজে ওই কথাটি যে বলছে সে নিজেও খুব ভালো করে জানে এবং তার কাছে তার যে ইসলামের যে ব্যাখ্যা, সে যেভাবে ইসলামকে ব্যাখ্যা করছে, সেই ব্যাখ্যা কি নবী রাসূলের ধর্ম ইসলাম? কোরআন শরীফের ইসলাম কি সেটা? নিশ্চয়ই না। তো কাজে তারা যেভাবে ধর্মকে অপব্যাখ্যা দিয়ে ধর্মকে বিকৃত করে, বরং ধর্মের অসম্মান করে তারা যেভাবে রাজনীতি করছে ক্ষমতায় যাওয়ার জন্য, সেটা একদমই হচ্ছে তাদের নিজস্ব স্বার্থান্বেষী। এবং তারা যেভাবে ভাবছে এত সোজা না তো। আপনার কি মনে জি হয় বাংলাদেশের মানুষ আজকে যেখানে দাঁড়িয়ে আছে সেখান থেকে তাদের ইচ্ছা মতো তারা একটা শরিয়া আইন করে কি যাদের মতো করে ক্ষমতায় যাবে? এত সোজা না তো। কত জি পার্সেন্ট তাদের জড়িত তাদের সমর্থন? জি একদমই না। জি যদি তাদের সত্যি জনসমর্থন থাকতো তাহলে আজকে তাদের সাথে যে আর্মি, বিজেপি, ডগ স্কোয়াড, সেনাবাহিনীর বাসে করে জনসমাবেশ করার জন্য আসতে হতো না। দুটো আলাদা করে ট্রেন তাদেরকে বরাদ্দ দিতে হতো না। এত আয়োজন, এত সাপোর্ট, এত এত কিছু লাগতো না। তো তাদেরকে আচ্ছা, তো মনে করেন যে এক্সট্রা সহযোগিতা এক্সট্রা দেওয়া হচ্ছে। বাতাস হচ্ছে। জি, এটা আবার সেনা সদর থেকে মনে হয় প্রত্যাখ্যান করা হয়েছে যে সেনাবাহিনী যেসব গাড়ি সেনাবাহিনী ব্যবহার করতো, পাবলিক গাড়ি সম্ভবত সেগুলোর মধ্যে সেনাবাহিনীর স্টিকার লাগানো ছিল, এগুলো সে অবৈধভাবে তারা স্টিকার গুলো এখনো খোলেনি, তো তারা সেগুলো ব্যবহার করছেন, সেই গাড়িগুলো জামাত নিয়েছে, এগুলো আসলে সেনাবাহিনীর নয়। কিন্তু কথা হচ্ছে সেনাবাহিনীর না হলেও সেনাবাহিনীর লোগো লাগিয়ে রাস্তায় ঘুরছে, সেনাবাহিনী কিছু করবে না, কিছু বলবে না? বলবে, অবশ্যই বলতে হবে, বলা উচিত। আমরা স্যার আপনার কাছে কি ছোট্ট করে একটু আসবো যে আমাদের আম, সৈয়দ রেজাউল করিম চরমোনাইর পীর সাহেব উনি যেটা বলেছেন যে হাত পাখাকে ভোট দিলে ধরেন ইসলাম জয়ী হবে, হুজুর পাক সাল্লাহ সাল্লাম জয়ী হবে, রাসূলের ভোট দিলেন, হুজুর পাক সাল্লাহ সাল্লামকে ভোট দিলেন। এই যে এইসব কথা যে ছড়ানো হচ্ছে, আবার আমাদের এই যুগের তালে কি হুজুর সাল্লাহ সাল্লামের চাচা আবু তালেব ঘোষণা করা হচ্ছে পিনাকি ভট্টাচার্যকে। এগুলো আমাদের ইসলামকে কোথায় নিয়ে যাচ্ছে? প্লিজ একটু স্যার আপনি যদি একটু আপনার দৃষ্টিতে ব্যাখ্যা করেন।
আবারও আসতেছে না, ব্যাড লাক স্যার। এই হরতাল হরতাল পালন হচ্ছে, যে হরতাল হরতাল। বাক স্বাধীনতা কেড়ে নিয়েছে স্যারের। না রে, একদম মাইক্রোফোন বন্ধ করে দিছে এখন। আওয়ামী লীগ করছে এটা, আওয়ামী লীগ না, সরকার। মোহাম্মদ খাত্তাব, বাবারে, বাংলাদেশ আর্মি কি জামাত আর এনসিপির, না বাংলাদেশের মানুষের জামাতের, এনসিপির? এনসিপি কে পাহারা দিচ্ছে চরম ভাবে, ভালোভাবে, অত্যন্ত, একদম কুকুরও নিয়ে গেছে, প্রশিক্ষিত কুকুর। সেটা দিয়েও তারা যেখানে যাবে, ও মাই গড, মানে তারা তো ক্ষমতায় এসে গেছে এবং ক্ষমতার সকল সুফল তারা ভোগ করছে। মোহাম্মদ মারুফ আলম মুন্না, আল্লাহ মুন্না, বাংলাদেশের রাজনীতিতে কি আওয়ামী লীগ ফিরতে পারবে? আচ্ছা, এই প্রশ্ন এখন ধীরে ধীরে জাগরুক হচ্ছে সবাই আওয়ামী লীগের পক্ষে। আচ্ছা পান্না ভাই, আপনাকে যে কথা বলছেন, পান্না ভাই আপনার কাছে আবার আসি, যে এই যে ইসলামীকরণ, ইসলামকে রাজনীতিতে ব্যবহার করা, অপব্যবহারটা সম্পর্কে একটু যদি কিছু বলেন। জি। আচ্ছা, অপব্যবহার এগুলো তো সর্বজন স্বীকৃত, আমরা সর্বজন দেখছি। ইসলাম তো একটা বিশেষ গোষ্ঠী কিনে নিয়েছে, তাই না? আহ মানে যেমন ইচ্ছা ব্যাখ্যা করছে। আপনি কয়েকটা বললেন যে কি ফরাসি একজন দার্শনিক, তাকে আবু তলেব বলা হচ্ছে, আবার জামাতের আমিরকে কি বলা হচ্ছে, আবার তো হুম, ডক্টর মোহাম্মদ ইউনূসকেও তো নবীর সমমর্যাদায় স্থান দেওয়া হচ্ছে, না হ্যাঁ। না, আখেরি খলিফা আখেরি খলিফা, তারপরেও তো একজন ব্যাখ্যা করেছিল, আমার নাম ধাম এদের মনে থাকে না, যে ইব্রাহিম সাহেব আল্লাহ পাক যেমন ইব্র- আহ নিজের ইচ্ছায় নবীর। নবী নির্বাচিত করেন, ঠিক ওই কাছাকাছি আল্লাহ চেয়েছেন ডক্টর ইউনূসকে, তাই উনি নির্বাচিত হয়েছে। নির্বাচন লাগে না সবার ক্ষেত্রে, নির্বাচিত না দাদা, চুজ করেছেন, চুজ। চুজ করেছে। এখন বিষয় হচ্ছে কি, আচ্ছা মনে করুন যে এই কথাটা আমি আপনার ক্ষেত্রে বললাম, আমি কথা বলছি যে জি। মিস্টার ইসমাইলকে আল্লাহ নিজে চুজ করেছেন এই হুম, ডায়লগ ডায়লগ ফর ডেমোক্রেসির জন্য। অতএব যেহেতু চুজ করেছেন, তার চয়েস ছাড়া যেহেতু আপনি এটা করতে পারতেন না, অতএব আপনিও নবীর সমমর্যাদায়। আমাকে কি ওরে করতো, বাবা রে। আমাকে কি করবে? আমি যখন এই কথাটা বলি, কালকে সকালে তো আমার আমার তো হাড্ডি মাংস একসাথে থাকবে না, হ্যাঁ। তার মানে আমি তখন মুরতাদ হয়ে যাব, আমি কাফের হয়ে যাব, আমি নবী রাসূলের সঙ্গে আপনাকে তুলনা দিচ্ছি। কিন্তু এই ভদ্রলোকগুলা যখন ডক্টর ইউনূস সাহেবকে এইভাবে তুলনা দিচ্ছে, তখন তাদের কিছু হচ্ছে না, তখন হুজুররা কিছু বলছেন না, অন্য কোন দলের প্রতিনিধি বা যারা খালি খেলাফত কায়েম করতে চায় তারাও কিছু বলছে না, অর্থাৎ তারা কিনে না, নিয়েছে। তো ইসলাম তাদের সম্পত্তি। আমরা আগে শুনতাম যে জামায়াতে ইসলামীকে ভোট দিলে বেহেশতে যাওয়া যাবে, হুম, সেটা আমরা শুনেছি আরো মোস্ট প্রবাবলি 25-30 বছর আগে, হয়তো 96-তে শুনেছি আর কি, হ্যাঁ। আবার সেই কথা এখন নতুন করে শুনলাম, এবং খোদ ঢাকা শহরে সম্ভবত জামায়াতের মহানগর সেক্রেটারি এটি বলেছেন, দক্ষিণ শাখা। জি, তার মানে এইগুলোর প্রতিবাদ করবে কে? তাদের জি, কাছে জি। ইজারা দিয়েছি। আজকে যেমন পুরো দেশকে বিশেষ একটা গোষ্ঠীর কাছে মনে হচ্ছে ইজারা দেওয়া হয়েছে, তারা যা বলছে তাই করা হচ্ছে। ইসলামকে কেউ ইজারা দিয়েছে। আমরা আহ সবাই কেউ না কেউ ভারতীয় হয়ে যাচ্ছে, কেউ না কেউ পাকিস্তানি হয়ে যাচ্ছে, কেউ না কেউ আহ মানে রোহিঙ্গা হয়ে যাচ্ছে। অরিজিনাল বাংলাদেশি আর অরিজিনাল মুসলমান, সাচ্চা মুসলমান এরা কেউ নাই। এরা আর কেউ এই নামে আর কেউ না, সব এরা ভাগ বটোয়ারা করে নিচ্ছে। ভারত, পাকিস্তান, রোহিঙ্গা, ইসলাম, সব এরা ভাগাভাগি করে নেবে, মানে এদের 14 গোষ্ঠীর দেশ হয়ে গেছে। যাই হোক, জি। এগুলো না আলোচনা করতে ইসমাইল ভাই আসলে খুব ঘৃণাবোধ করি, নিজের প্রতি নিজের লজ্জা হয়। এগুলো নিয়ে কথা বলাটা আসলে সময় নষ্ট করা। আমার কাছে মনে হয় যে আহ, এগুলো আর না বলি। আপনার কি প্রশ্ন ছিল বলুন তো? না, আমার হচ্ছে হরতাল এবং গোপালগঞ্জ আচ্ছা, প্রসঙ্গ। আচ্ছা, আচ্ছা, আপনি হরতাল বিষয় গোপালগঞ্জে নিয়ে, যান, আচ্ছা, গোপালগঞ্জের মানুষ খুব গোপালগঞ্জে যাচ্ছি। নির্যাতিত, নির্যাতিত, হ্যাঁ, অত্যাচারিত, একদম মানে উৎকণ্ঠার মধ্যে আছে। জি প্লিজ। হ্যাঁ। আমি যেহেতু গোপালগঞ্জ সম্পর্কে একটু সময় নেব, কয়েক সেকেন্ড বেশি, শর্টে হরতালটা সম্পর্কে বলি। প্রাচী আপা উনি রাজনীতি করেন, রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে উনি বলেছেন যে হরতাল সফল হয়েছে। আমার কাছে এই হরতালের মিনিমাম কোনো মূল্য নেই আমার কাছে, একজন সাংবাদিকের দৃষ্টিকোণ থেকে। হয়তো তাদের দলীয় দৃষ্টিকোণ থেকে থাকতে পারে। এবং আমি এর আগেও বলেছি, আপনি বোধহয় একটু ভুল করেছেন অথবা স্লিপ অফ টাং, হয়তো আপনার খেয়াল নেই, যে প্রথমবারের মতন এই সরকারের সময় হরতাল না, ফেব্রুয়ারিতেও আম, হরতাল দেওয়া হয়েছিল, হ্যাঁ।
আচ্ছা আচ্ছা আচ্ছা, ভুল আহ, করেছি তাহলে। না হতে পারে এটা স্লিপ অফ টাং বা রিকল নাই করতে না, পারেন। হরতাল দিয়েছে, হ্যাঁ, হরতাল এবারের ব্যাপারেও আপনি যদি বলেন প্রাচীপাও যেটা বলছেন, হরতাল হোক বা না হোক, হরতাল তো ঘোষিত হয়েছে। হরতাল দেশের জনগণ মিলিয়ে রাজনৈতিক দলগুলোর এখন কি অবস্থা সেটি তো আপনি বুঝতে পারেন। এক ধরনের কর্মসূচি তো ঘোষণা করা হয়েছে, আমি বলেছি না, সেটা জিপটি। কর্মসূচি ঘোষণা করলে যে সেটা সফল হয়ে গেলে তা না। এই না, হয়নি। এখন এখন লাইফ রিস্ক নিয়ে তৃণমূল আওয়ামী লীগের নেতা কর্মীরা নামেন তৃণমূলের, লিডাররা তো কেউ নেই, লিডাররা কেউ নেই। প্রাচিয়াপাও নিশ্চয়ই নামেন নেই। প্রাচিয়াপাকে তো আমরা তো লিডারশিপের জায়গায় রাখবো, তাই না? যেটি বাস্তবতা। এখন কর্মীরা হয়তো নামে আবেগের জায়গা থেকে বঙ্গবন্ধুর প্রতি, শেখ হাসিনার প্রতি, আওয়ামী লীগের প্রতি এক ধরনের অন্যরকম ভালোবাসা থেকে কেউ কেউ হয়তো নেমে যেতেও পারেন। কিন্তু নেমে হয় কি, তারাই বিপদে পড়েন। হ্যাঁ, এবং তিনি বিপদে পড়েন, এবং আমি আমি দায়িত্ব নিয়ে বলছি, আজকে আওয়ামী লীগের যেই মানুষগুলো, যে নেতাগুলো পালিয়ে আছেন, বিদেশে চলে গেছেন, কজন খোঁজ খবর নেয়? আপনি খোঁজ নিয়ে দেখবেন তো, আমার দরকার নাই। আপনি, আপনার সাথে অনেকে পরিচয় আছে, মনে করেন প্রাচী আপাকে কজন ফোন দেয়? প্রাচী আপা হয়তো অন্যদেরকে ফোন দেয়। আচ্ছা, আহ অতএব এইটা নিয়ে আর বিস্তারিত আলোচনা করতে চাই না। আর গোপালগঞ্জের কথা যদি বলেন, এটা কি বলবো, মানে অনেকে তো মন্তব্য করছেন যে এটা গাঁজা হয়ে যাচ্ছে। আপনি নিজেও একটি প্রোগ্রাম করেছেন সম্ভবত, টাইটেল দিয়েছেন যে গোপালগঞ্জ কি গাঁজা হচ্ছে। এটা শুধু আপনি বলেছেন তা না, অনেকেই মন্তব্য করেছেন, বিকজ বাস্তবতায় যেটি বলছে গোপালগঞ্জের পাপটা কি, গোপালগঞ্জের অপরাধটা কি। স্বাধীন বাংলাদেশের স্রষ্টা আহ বঙ্গবন্ধুর জন্মস্থান, শেখ হাসিনার জন্মস্থান, অথবা গোপালগঞ্জ আওয়ামী লীগের দুর্গ, এটি গোপালগঞ্জের পাপ। তাহলে শেখ হাসিনা আসবেন আবার, যদি আসেন বগুড়ার নাম চেঞ্জ করে দেবেন, বগুড়াতে স্টিম রোলার চালাবেন, বগুড়ার চারপাশে যদি নদী থাকে সেখানে কোস্টগার্ড পাঠাবেন, বিমান বাহিনী পাঠাবেন। আবার যদি এরশাদ সাহেব কখনো আসেন, এরশাদ সাহেব আসবে না, জিএম কাদের সাহেব যদি আসেন, জিএম কাদের না, বিএনপি আসলে হয়তো রংপুর খেয়ে ফেলবে। যাও, এই দুর্বৃত্তায়িত রাজনীতি। আর শুধু দুর্বৃত্তায়িত রাজনীতি, এই শব্দগুলো একেবারে হালকা হয়ে গেছে। মানবতার চরম লঙ্ঘন যেটি গোপালগঞ্জে ঘটছে, রাষ্ট্রীয় সন্ত্রাস চলছে, রাষ্ট্রীয় সন্ত্রাস। এটা আমি এর চেয়ে আর ভালো শব্দ পাচ্ছি না। এবং বিশেষ একটি গোষ্ঠীকে মানে খুশি করার জন্য এটি ঘটানো হচ্ছে। যতই প্রেস সেক্রেটারি মিস্টার শফিকুল সাহেব বলুন না কেন যে না আমরা কিছু করছি না, গোপালগঞ্জের প্রতি আমরা বিমাতা সুলভ আচরণ করছি না, আমরা সব জেলার মানুষকে সুবিচারের দৃষ্টি দেখছি, ইত্যাদি ইত্যাদি, এগুলো বলার কথা বলছে। বাস্তবতা হচ্ছে গোপালগঞ্জে যে হাজার হাজার মানুষের নামে মামলা হলো, যে আমরা তো শুনছি শত শত মানুষকে গ্রেফতার করা হয়েছে, অনেকে তো এলাকাতেই নেই, অনেকে মানে অধিকাংশ মানুষ পুরো শূন্য হয়ে গেছে, রাত হলেই ঘরের পুরুষেরা ঘরে থাকেন না। একটা হরিবল সিচুয়েশন। এবং জি। আমাকে বলুন যে এতদিন কারফিউ দেওয়ার কি দরকার ছিল? 2 দিন 3 দিন, মাঝে মাঝে 2-1 ঘন্টা, বা শেষের দিন হয়তো 14 ঘন্টা শিথিল করেছে। কি কারণে, কি উদ্দেশ্যে? গোপালগঞ্জ অন্য দেশ তো, অন্য দেশ, রাইট? অন্য দেশের নাগরিকের এবার গোপালগঞ্জ দেশ। হ্যাঁ। মানবাধিকার লঙ্ঘন। এখন যদি ভারত আমাদের সাথে এই ধরনের আচরণ করে, সেটাও তো ভারত মানে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করবে, তাই না? মিয়ানমার যদি এটা করে, সেটাও তো আন্তর্জাতিক আইন লঙ্ঘন। তো অন্য দেশ হলেও তো আমরা এই আচরণ করতে পারি না। যাই হোক, এগুলো তিনি কথাবার্তা, মানে আমি যেগুলো বলছি, মানে আমি যে এই কথাগুলো বলছি আমার নিজের কাছে তুলি লাগছে। দেশের মধ্যে থেকে কজন মানুষের প্রতিবাদ করেছে আপনি বলুন? কজন মানুষ কথা বলছে? আমার একটু অডিওর সমস্যা হচ্ছে দাদা, একটু অডিওর সমস্যা হচ্ছে, কি কারণে যেন। শুনতে পাচ্ছেন? আমার বলেন তো। জি। শুনতে পাচ্ছেন? শোনা যাচ্ছে? একটু ঝামেলা হচ্ছে, একটু ঝামেলা হচ্ছে। আচ্ছা, আমরা তাহলে একটু স্যারের কাছ থেকে আসি। জি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। জি জি জি। আচ্ছা স্যার একটু কথা বলেন তো স্যার, আপনাকে শোনা যায় কিনা দেখি। আবার তো অডিওটা প্রবলেম। আজকের হরতাল সফল হচ্ছে। আর সরকার সাহেব আপনি কথা বলেন তো একটু, আপনি সরকার ফণীন্দ্র সাহেব আপনি একটু কথা বলেন তো। রোকে আপু, হরতাল তো আপনারা ফেভার করতেছে, আমি এইটাই বুঝতে পারলাম না। জি। সেবার কেন ভাবছেন? যেখানে শুধু বিমান বাহিনীর যুদ্ধ প্লেন নামা বাকি, সেখানে তো আসলে ফেভারের প্রশ্ন আসে না। এখানে বাংলাদেশের যত বাহিনী আছে, এবং জি স্বীকার করি বা না করি, বা মানুষ বা না মানুষ, এই মুহূর্তে বাংলাদেশে একটা যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে, এবং সেই যুদ্ধ পরিস্থিতিটা এরকম যে সেখানে
নেতা বা কর্মী বলে কথা না, রাস্তায় যাকে পাওয়া যাচ্ছে তাকেই গ্রেফতার করছে, তাকে হামলা করছে, তাকে স্ট্রেট গুলিও করছে, মারছে। সেরকম একটি পরিস্থিতিতে আসলে পুরো বাংলাদেশেই বিরাজ করছে এখন, শুধু গোপালগঞ্জই না, গোপালগঞ্জকে কেন্দ্র করে অন্যান্য জেলাগুলোতেও এই একই উষ্ণতা কিন্তু ছড়িয়ে গেছে, মানুষ বিক্ষুব্ধ। এবং প্রবাসীরাও কিন্তু বিদেশ থেকে এখন বলছে যে রেমিটেন্স বন্ধ যতদিন পর্যন্ত না ইউনূস না নামছে, এরকম বক্তব্য দিয়ে কিন্তু এখন তারা ভিডিও আপলোড। আর সাফল্যের বিষয়টি আমি এই জন্য বলছি, আমাকে এই পরিস্থিতিতে একজন সাধারণ তৃণমূলের কর্মীও রাস্তায় নামতে পারছে না, এবং একজন সাধারণ হকার বা রিক্সাওয়ালা বা সাধারণ সমর্থক নামতে পারছে না, সেরকম জায়গায় কিন্তু আসলে অনেক সময় আমাদের পক্ষে নামা সম্ভব হচ্ছে না, যারা এটা একটা দেশের বাইরে যে সকল নেতারা আছেন তাদের এটা যুদ্ধের কৌশল। আর এই মুহূর্তে পুরো বাংলাদেশে হরতালটা যেভাবে পরিচালিত হচ্ছে সেটাও কোনো না কোনো কৌশলের অংশ হিসেবে কোনো না কোনো ভাবে হচ্ছে। কিছুদিন তবে আগে একটা আমাদের রোকেয়া আপা, হ্যাঁ আপনার সাথে একটা যুক্ত করতে একটা জনমত কিন্তু তৈরি হচ্ছে পান্না ভাই, আপনিও স্বীকার করবেন এটা একটা জনমত আমি কিন্তু যেটা তৈরি হচ্ছে। আমি খুব অল্প সময় শেষ করে দেবো। সেটা হচ্ছে যে, আম, আহ, 5 আগস্ট ছোট ছোট ঝটিকা মিছিল মিছিলগুলো বেরিয়েছে এই যে হরতালের আওতায় তো, হরতালের আওতায় রোকেয়া আপাও চলে গেছে। যে হরতাল যেটা হচ্ছে হরতালের আওতায় আপনার কথা ক্লিয়ার হচ্ছে না এখন। আমারটা ক্লিয়ার হরতাল হচ্ছে না। হরতাল না 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 স্যার, আপনার কথা কি শোনা যায় স্যার? আপনি কি বলবেন স্যার আবার একটু প্লিজ? শোনা যাচ্ছে? এইবার শোনা ক্লিয়ার 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 ক্লিয়ার। স্যার আপনার কাছে আমি যেটা জানতে চাই যে এত নির্দোষ নিরপরাধ নিষ্পাপ সরকার আমি দেখিনি। দেবপ্রিয় ভট্টাচার্য আপনাদের বন্ধু মানুষ বা আপনার সিনিয়র কেউ হবেন, তিনি কিন্তু এই রিয়েলাইজেশন তার বললেন, তিনি বলছেন 35% ব্যাপারে যে এইটা নিয়ে যে কাজ হচ্ছে না, বা সরকারের পক্ষ থেকে। সার্কাস্টিক জি একটা স্টাইলে বিষয়টা উপস্থাপন করেছেন। এটি জি আপনার তার মনের কথা নয়। জি সেটা সেভাবে উপস্থাপন করেছেন, তবু আচ্ছা, বলেছেন আমি এর আগে তিনি। জি সরকার সাহেব আপনি আছেন? হ্যাঁ, আমার একটু যান্ত্রিক গোলযোগ হয়েছিল আর কি, সেই জন্য আমি হ্যাঁ এটা এখানে হরতাল কানেক্ট করতে হরতাল পারিনি হরতাল এখন। হরতাল, আজকের হরতাল সফল। ঠিক আছে, আমরা এটা বুঝতেছি, হরতালে সবকিছু বন্ধ করা হয়েছে, সরকার সাহেবের কথা বন্ধ করা হয়েছে। আপনি একটু বিশ্লেষণ করবেন গোপালগঞ্জের বিষয়ে, আপনার কাছে কি তথ্য আছে প্লিজ? ধন্যবাদ। আমি প্রথম থেকে জয়েন করার পরও আমি আমার বক্তব্য এবং আমি আশান্বিত, মানে আমার আশাহত হয়ে পড়েছি যে এখন গোপালগঞ্জের যে বিষয়টি, এই বিষয়টি আমার অ্যানালাইসিস হচ্ছিল আমরা 1971 সালের, আপনারা হয়তো তখন কার বয়স কি জানি না, কলিউল্লাহ আমার বন্ধু মানুষ, সে জানে তখন আমরা অষ্টম শ্রেণীর ছাত্র, সেই 71 সালকেই আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে। দেখুন, আজকে আমাদের যেটি আমরা এই 54 বছরের স্বাধীনতার পরও আমরা ইতিহাস থেকে কোনো শিক্ষাই নেইনি। আজকে মাননীয় সেনাপ্রধান এবং মাননীয় প্রধান উপদেষ্টা, আমার কাছে মনে হচ্ছে তারা আরেকটি নোবেল প্রাইজ যৌথভাবে পেতে যাচ্ছে। সেটি হচ্ছে তারা গোপালগঞ্জ যুদ্ধের যে সফলতা, যে দক্ষতা এবং যে সাফল্য দেখিয়েছেন, সেই সাফল্যতার জন্য তারা হয়তো আমাদের আন্তর্জাতিক বিশ্ব তাদেরকে হয়তো আরেকটি নোবেল প্রাইজ দিতে যাচ্ছে। ভাই এই অত্যন্ত নোবেল প্রাইজের কথা আর বললেন না প্লিজ, এক নোবেলে আমরা শেষ হয়ে যাচ্ছি আবার। হ্যাঁ, তো সেই জন্য ওই নেগেটিভ নোবেলটাই আমাদের পজিটিভ যেভাবেই সর্বশেষ। পাক। আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা হচ্ছে, দুঃখ হচ্ছে যে জাতি আজ অত্যন্ত চরম দণ্ডদশার, গোটা রাষ্ট্রই আজকে আপনার দেহ আজকে বিপর্যস্ত বিপন্ন হয়ে পড়েছে। যদি আমি বলতে চাই, আপনারা হয়তো ভাববেন যে আমি এটা অত্যন্ত দুঃখের থেকে বলছি, অত্যন্ত সুপরিকল্পিতভাবে স্বাধীনতার যে পরাজিত শক্তি তারা এখন রাষ্ট্র ক্ষমতায় বসেছে এবং গোটা শাসক ব্যবস্থা, গোটা কৃষি সবকিছু। আমার কাছে গোপালগঞ্জের তথ্য যে জিনিসটা আপনারা বলেছেন যে 5 জন নিহত হয়েছেন, সেই নিহত 5 জন হয় না, নিহত হয়েছে আরো অনেক বেশি। আমার অনেক আত্মীয় স্বজন আছে সেখানে, এখন শোকের মাতম চলছে সেখানে। সেই 71 সালে সে ভয়াবহ অবস্থা, নারী পুরুষ শিশু, পুরুষ তো একরকম শূন্যই হয়ে গেছে গোপালগঞ্জ শহরে। তারপর আরেকটি মজার বিষয় হচ্ছে, রাতের আধারে প্রতিটি ঘরে ঘরে গিয়ে আমাদের বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনীরা সেই মানুষজনকে ধরে নিয়ে নিয়ে এবং কাউকে নাই করে দিচ্ছে এবং তাদেরকে কোনো হদিশও পাওয়া যাচ্ছে না। আমারই এক রিলেটিভ, আমি তার নাম বলতে চাচ্ছি না এই মুহূর্তে, তাদেরকে আজকে খোঁজ পাওয়া যাচ্ছে না।
তারা আজকে তাদের বাসার থেকে তাদেরকে ধরে নিয়ে গেছে, এবং ধরে নিয়ে যাওয়ার পরে তারা কোথায় গেছে, এবং সেই ধরে নিয়ে যাওয়াটা দিয়েছে হচ্ছে আমাদের বাংলাদেশের উর্দিপরাজের সেনাবাহিনী, তারা ধরে নিয়ে গেছে। এখন আমি সারা বিশ্বের কাছে শুধু আমার একটাই আবেদন, যে এই বাংলাদেশে যে 1971 সালের স্বাধীনতা সংগ্রামের সময় ওই গোপালগঞ্জে যে মাইনরিটি কমিউনিটি ছিল, বা আমাদের যে সারা বাংলাদেশের মাইনরিটি কমিউনিটির প্রতি যে অত্যাচার, নিপীড়ন, নির্যাতন হয়েছিল, এবং সেই কাজটি কিন্তু, সেই দৃষ্টিভঙ্গি কিন্তু এখনো কাজ করছে। আমি সেই জন্য সবচেয়ে বেশি আশাহত। এখন আমি জানি না ভবিষ্যতে কি হবে। আমার অনেক কথা বলা ছিল, আমি বাকি কথাগুলি বলতে পারিনি, পরে বলবেন, একটু পরে বলেন, আমরা আবার শুনবো। স্যার, আপনি এই বিষয়ে আপনার বন্ধু এই যে আমাদের ফণীন্দ্র সরকার সাহেব, তিনি যে কথাটি বলেছেন, গোপালগঞ্জবাসী 16ই জুলাই নতুন করে, যারা নতুন প্রজন্ম, তারা নতুন করে 25শে মার্চ এসে কালো রাতের ঘটনাটি দেখেছে নতুন করে, এই বিষয়ে আপনি একটু যদি স্যার কিছু বলেন। অর্থাৎ গোপালগঞ্জে এখন 71 সালের যে কার্যক্রম যেগুলো হয়েছিল সেসব ঘটনা চলছে, এবং 25শে মার্চের কালো রাত নতুন করে দেখেছে 16ই জুলাই গোপালগঞ্জবাসী। জি প্লিজ। গোপালগঞ্জে বসবাস করেছেন বা করেন, অথবা রুশ সেখানে, এইরকম অনেকেই আমাকে জানান দিয়েছেন যে আমাদের সতীর্থ ফণীন্দ্র সরকার, তিনি যে বক্তব্যটি রেখেছেন তা কোনো অংশেই অতিশয়োক্তি নয়। জীবনের দুটি মুহূর্ত কখনো এক নয়, কিন্তু প্যারালাল হিসেবে আপনি যদি তুলনা করতে চান তাহলে অনেক আপনার কমনালিটি সেখানে খুঁজে পাওয়া যায়। এখন পার্থক্য আছে আপনার 71-এ সেখানে হয়তো আমরা দেখেছি পাঞ্জাবি ভাষাভাষী মানুষ, বালুচ কিংবা পশতুন ভাষাভাষী মানুষ, তারা সেখানে নানান রকমের উৎপীড়ন করেছিলেন। এখন যেটি দেখতে পাচ্ছি সেখানে পার্থক্য এই যে এরা সবাই বাংলা ভাষাভাষী মানুষ। এখন এই যে পার্থক্য, এছাড়া আর খুব একটা পার্থক্য আছে বলে মনে হচ্ছে না, এমনটি আমাকে জানান দিয়েছেন অন্তত 3 জনের সঙ্গে আমি কথা আবার হরতাল স্যার, আবার 2 জন পুরুষ মানুষ জানিয়েছেন। সুতরাং তার মধ্যে একজন আবার গোপালগঞ্জ থেকে আপনার সরাসরি অবস্থান করে পরিস্থিতির এই বেকায়দায় পড়ে তাকে সেখান থেকে চলে আসতে হয়েছে। তো ফলে 3 রকমের যে সোর্স থেকে আমরা যা কিছু জানলাম, তাতে ফণীন্দ্র সরকার এক বর্ণ বাড়িয়ে বলেছেন বলে আমার কাছে মনে হয়। ধন্যবাদ। জি, ধন্যবাদ। আচ্ছা পান্না ভাই, আপনার কাছে আসি যে গোপালগঞ্জে স্থল অভিযান, স্থলবাহিনী আক্রমণ করেছে, জলবাহিনী আক্রমণ করছে, এবং এয়ার স্ট্রাইক শুরু হবে কবে, এরকম আমাদের এই যুগের আবু তালেব যদি ঘোষণা দেন এয়ার স্ট্রাইক হবে, তাহলে কি সেই রকম আরো বড় ধরনের কিছু ঘটতে যাচ্ছে? এবং আমাদের যে এনসিপি, তারা বলছে তারা দ্বিগুণ শক্তি নিয়ে গোপালগঞ্জে আগামীতে যাবে। এই দ্বিগুণ শক্তি বলতে কি, এখন যতজন মারা গেছে তার চেয়ে ডবল হত্যা করবে, তার থেকে অধিক পরিমাণে সেনাবাহিনী নিয়ে যাবে, তার থেকে অধিক পরিমাণে জলযান নিয়ে যাবে, এই ধরনের কিছু কি মিন করছেন তারা? মিন করাটা তো স্বাভাবিক। আমরা তো তেমনটাই ধরে নিতে পারি, এবং ভরপুরা সিধু মেঘ দেখে ভয় পাই। আমার সিধু মেঘ না, আমার তো সত্যি লাল মেঘ দেখছি, বা আগুনের আঁচ স্পর্শ করছি। এত আগুন ধরা তো বাকি নেই, তাই না? এখন বিষয় হচ্ছে যে তারা বলেছে দ্বিগুণ শক্তি নিয়ে মাঠে যাবে, এবং আমাদের ফরাসি একজন দার্শনিক আছেন, তার যার কথা বললেন, বিদেশ থেকে তিনি ওহী নাজিল করেন, ওহীগুলো এখানে এসে আবু তালেব আবু তালেব, আচ্ছা আপনি ঠিক তো আছে, ইসলামকে অপমান করলেন। আবু তালেব যদিও কারো কোনো ক্ষতি করে নাই, কিন্তু ভট্টাচার্যকে আবু তালেবের মর্যাদা দেওয়া কোনো অবস্থায় ঠিক হবে না, আমি এর প্রতিবাদ করছি। আমাদের আবু তালেব ঘোষণা করা হয়েছে স্যার, ইসলামের প্রিয় পিতৃব্যের মানে পায়ের যোগ্যতা। তো বিষয়টা হচ্ছে যে আমরা যত বিশেষণই তাকে বিশেষত করি না কেন, আমরা তাকে যতই ইগনোর করার চেষ্টা করি না কেন, মানে যেমন অনেকে তো হাসছেন যে আপনি হাসছেন, আমি হাসছি, এটা বাস্তবতা একটা গোষ্ঠীর কাছে তিনি হাসির পাত্র হয়েছেন।
কিন্তু পাশাপাশি এটাও সত্য কথা, একটা অংশের কাছে তিনি তুমুল জনপ্রিয়, একেবারে ঈশ্বরের কাছে পৌঁছে গেছেন। সেদিন দেখলাম যে একটা ওয়াজে অথবা একটা ইসলামী সমাবেশে তার বক্তব্য শোনানো কওমি হচ্ছে মাদ্রাসা। মোবাইলে। হুম। হ্যাঁ, মোবাইলে শোনানো হচ্ছে, মোবাইলটা স্পিকারে দেওয়া, ওইখানকার উপস্থিত জনগণ বা যারা শ্রোতা দর্শক তারা তন্ময় হয়ে শুনছে। ওতে অস্বীকার করার তো কোনো কায়দা নাই যে তিনি একটা অংশের কাছে ঈশ্বরের পর্যায়ে পৌঁছেছেন। এখন বিষয়টা হচ্ছে কি, তিনি কি পরিমাণ ভণ্ডামি করছেন, কি পরিমাণ বাংলাদেশকে নিয়ে খেলায় মেতে উঠেছেন, ডিপ স্টেটের খেলায় তিনি অন্যতম প্রেরণকের ভূমিকা পালন করছেন। কিন্তু তার কথায় তো গুরুত্ব আছে একটা অংশের কাছে। তার আহ্বানে সরকার বুলডোজার পাঠায় বঙ্গবন্ধুর বাড়ি ভাঙার জন্য। তার কথায় মব ক্রিয়েট হচ্ছে, মবের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া যাচ্ছে না বা নেওয়া হচ্ছে না। এই যা করছে তার নির্দেশ যাচ্ছে হচ্ছে সব জায়েজ। এই জায়গা থেকে তো আমাদের তো ভয়ের তো যথেষ্ট কারণ আছে যে আগামীতে যে তারা জি যাবে জি দ্বিগুণ না অনেক গুণ শক্তি নিয়ে। এবং স্যার যিনি প্রথমে বলছিলেন যে গোপালগঞ্জকে অবরুদ্ধ করে রাখার তিনি ঘোষণা দিয়েছেন এবং তার কিছু ফর্মুলাও দিয়েছেন যে ওখানে সব ধরনের সাপ্লাই চেইন বন্ধ করে দেওয়া হবে। সেখানে গ্যাস, বিদ্যুৎ, ইলেকট্রিসিটি, ফুড সাপ্লাই সবকিছু বন্ধ করে দেওয়া হবে। এবং এটি পারবে কি পারবে না আমরা জানি না, তবে তিনি পেরে দেখিয়েছেন তো, এটা তো বাস্তবতা। অথবা আমাদের তো জি ভয় পাওয়ার যথেষ্ট কারণ রয়েছে। মানুষ যে উদ্ভ্রান্তের মতো নিজেকে যে তাকাচ্ছে নিজের মনে, মানুষ একটা অজানা শঙ্কায়, অজানা আতঙ্কে, অজানা জিনিস নয়, জানা অজানা আতঙ্কে দিন কাটাচ্ছে। এটা তো অস্বাভাবিক কিছু না। আবার কেউ কেউ বলছেন যে গোপালগঞ্জকে ভাগ করে দেওয়া হোক, আশেপাশে যে মাদারীপুর, নড়াইল, ফরিদপুর ডিস্ট্রিক্ট আছে সেখানে ভাগ করে দেওয়া হোক, গোপালগঞ্জে কোনো অস্তিত্ব থাকবে না। খেলা শুরু হয়েছে একটা, এটা এই কি যে বলছে? মুফতি আমির হামজা কি উদ্ধত্ত, একটা জেলাকে বলা হচ্ছে অন্যান্য জেলার সাথে ভাগ করে দেয়া হোক, হুম, 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 গোপালগঞ্জ নামে কিছু থাকবে না। কত হুম। বড় সাহস হলে, কত বড় মানে কি বলবো, যে যে এই কথাটা বলতে পারে, এবং তার কি পানিশমেন্টের ব্যবস্থা হবে? একটা জেলাকে মিশিয়ে দেওয়ার কথা বলছে অন্য জেলার সাথে। ফণীন্দ্র সাহেব, আপনার কাছে আমি আসি, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? আপনি তো আবার হরতালের আওতায় পড়লেন। এটা তো হরতালের আওতা মুক্ত থাকা উচিত ছিল আজকে। ফণীন্দ্র সাহেব, আপনি শুনতে পাচ্ছেন? আচ্ছা স্যার, আপনাকে একটা কথা বলি, 71 সালে কি আমাদের মুক্তিযুদ্ধ শেষ হয়েছিল, নাকি মুক্তিযুদ্ধ এখনো চলমান? দেখুন, সত্যিকার অর্থে একটা ফেজ শেষ হয়েছে, কিন্তু আহ, তারপর থেকেই আরেকটি ফেজ শুরু হয়েছে। আমরা 71-এর চেতনা যদি জি ঠিক মতো লালন পালন না করি, তাহলে কি হয় সেটা তো আমরা সম্প্রতি দেখতে পাচ্ছি। আমাদের সার্বভৌমত্ব Yes. সংকুচিত হয়ে গেছে ডিসক্লোজার, আপনার নন ডিসক্লোজার ক্লজে সম্মত হওয়ার কারণে। আমাদের সার্বভৌমত্ব সংকুচিত হয়ে গেছে আপনার জাতিসংঘের যে মানবাধিকার দপ্তর স্থাপনের ঘোষণা দেওয়া হয়েছে, সেখানে ইমিউনিটি প্রদান করবার কারণে আমাদের এখানে যে সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হয়েছে তা মূলত এই করিডোর এবং তথাকথিত চ্যানেল প্রদানের যে সম্মতি, সেটি কারণে। সুতরাং সকল অর্থে আমাদের সার্বভৌমত্ব এখন হুমকির সম্মুখীন। আবারও এ সমস্যা ব্যাপারে তৈরি হয়েছে, সবাইকে সোচ্চার হতে এতে হবে। ধন্যবাদ। জি, ফণীন্দ্র সাহেব স্যার, ধন্যবাদ আপনাকে স্যার। ফণীন্দ্র সাহেব, আপনাকে শুনতে পাচ্ছেন? পাচ্ছেন না। প্রাচী আপা, আপনি বলবেন যে মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ আবার সংগঠিত হতে হবে কিনা। জি প্লিজ। এটা তো বলার অপেক্ষাই রাখে না, কারণ বাংলাদেশটা তো আজকে দুভাগে বিভক্ত, স্বাধীনতার পক্ষে এবং স্বাধীনতার বিপক্ষে। এখন তো এই যুদ্ধটা খুবই অনিবার্য, কারণ আজকে যদি বাংলাদেশকে রক্ষা করতে হয়, আমাদের অস্তিত্বকে রক্ষা করতে হয়, আমাদের সংস্কৃতিকে রক্ষা করতে হয়, তাহলে সেই রক্ষা করবার জন্য কিন্তু আমি মনে করি না যে রাজনৈতিক দলের সদস্য হতে হবে তাকে। আজকে বাংলাদেশকে যারা ভালোবাসে, বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনায় যারা বিশ্বাসী, তাদেরকে কিন্তু তাদের নিজেদের অস্তিত্বের প্রয়োজন। অবশ্যই আহ ওই যুদ্ধে অংশগ্রহণ করতে হবে, এবং এই যুদ্ধে অংশগ্রহণের যে বারুদটি, সেটি কিন্তু গোপালগঞ্জে তারা যে উস্কানি, যে ধরনের হুমকি দিয়েছে, প্রকাশ্যে ঘোষণা দিয়েছে বঙ্গবন্ধু সমাধিকে উল্লেখ করে, সেটি আমি মনে করি একটি বারুদ। কারণ বঙ্গবন্ধু শুধু বাংলাদেশ আওয়ামী লীগের
নেতা না, বঙ্গবন্ধু বাংলাদেশ, বঙ্গবন্ধু এক অবিচ্ছিন্ন আমাদের অনুভব, আমাদের অস্তিত্বের অংশ। কাজেই বঙ্গবন্ধুকে এই যাবৎকালে 5ই আগস্ট থেকে শুরু করে যেভাবে ধানমন্ডি 32 পর্যন্ত তারা উদ্ধত দেখিয়েছে, তারপর যখন তাদের উদ্ধতের সীমা লঙ্ঘন করে তারা যখন গোপালগঞ্জ এবং সমাধির দিকে দৃষ্টি আকর্ষণ করেছে এবং তারা যে সমস্ত অশ্লীল কুৎসিত কথাবার্তা বলেছে, তার পরিপ্রেক্ষিতে আমার কাছে মনে হয় যে আর বারুদ জ্বলার তা জ্বলে গেছে। পুরো বাংলাদেশের বঙ্গবন্ধুর সৈনিক থেকে শুরু করে যারা বাংলাদেশকে ভালোবাসে, মুক্তিযোদ্ধার বংশধর, সকলে মিলেমিশে আজকে একাকার। আজকে জি কিন্তু আওয়ামী লীগের লোক হিসেবে না, আজকে বাংলাদেশের মানুষ হিসেবে আমরা সকল মানুষই কিন্তু আজকে চাই যে বাংলাদেশ এই স্বাধীনতা বিরোধীদের হাত থেকে বাংলাদেশ রক্ষা পাক, এবং এটার কোনো মানে আজকে এই যুদ্ধে অংশগ্রহণ না করার কোনো যুক্তি নেই, কোনো কারণ নেই, কোনো অবস্থা নেই। জি জি, ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আপনারা যারা যুক্ত আছেন, আমি কমেন্টস গুলো আজকে ওইভাবে পড়ি নাই। SRM, দেশে বেহেশতি শাসন চলছে, শুধু হজরত পিনাকি আসছে না বলেই এখন শুধু জান্নাতের দরজা খুলছে না। হ্যাঁ, খুব ভালো বলেছেন। আমাদের নয়ন কুমার সাহা তিনি বলছেন 24-এ আমরা প্রথম রোকেয়া প্রাচীর প্রতিবাদ করতে দেখেছি। জি, ধন্যবাদ আপনাকে। মোহাম্মদ তারেক হোসাইন, দেশটা সন্ত্রাসী সমন্বয়কদের কবলে চলে যাচ্ছে আর সেনাবাহিনী বসে বসে দেখছে। জি, ধন্যবাদ তারেক হোসেন। মোহাম্মদ হান্নান, গোপালগঞ্জে কতজন লিডার ছিল 16 তারিখ? জি, ধন্যবাদ, ভালো প্রশ্ন। সাইফুল ইসলাম, গৃহযুদ্ধের দ্বার প্রান্তে দাঁড়িয়ে বাংলাদেশ, গৃহযুদ্ধ চলছে। সৈকত চৌধুরী, জামাতে ইসলামী প্রচার করছে তাদের ভোট দিলে নাকি জান্নাতের টিকিট কনফার্ম। হ্যাঁ, টিকিট কনফার্ম হবে অবশ্যই। সবাই SMS করুন জামাতের ইয়েতে। এখন রাজনীতির জাতাকল, 71 সালে পাক বাহিনী আর এই সেনাবাহিনীর মধ্যে কোনো পার্থক্য নাই। জি, ধন্যবাদ। লোকমান হোসেন, এতগুলো চেতনা ব্যবসায়ী একসাথে। জি, আপনি পছন্দ হয়েছে কিনা আপনার? জি, আমরা শাহনেওয়াজ, হরতাল জানতে সাহায্য করে যে মানুষদের তাদের পেছনে আছে কিনা? জি জি, হরতাল জানতে সাহায্য করে। জি, প্লিজ, জনগণের সমর্থন আছে কিনা সেই জন্য হরতাল। মাসুদ রানা, গোপালগঞ্জ কি বাংলাদেশের ভিতরে? না, গোপালগঞ্জ আলাদা দেশ, গোপালগঞ্জ দেশ। জি জি, অনেক ধন্যবাদ আপনাকে। তারপরে বন্যা মোহাম্মদ রাসেল, পান্না ভাই দেশে না থাকলে এতদিন পাকিস্তান হয়ে যেত। পান্না ভাই তো দেশে, আচ্ছা এটা আমরা উচ্চারণ করব না, ঠিক আছে। SRM ওয়াকার হচ্ছেন হাসনাতের বডিগার্ড। না না, ওয়াকার সাহেব হচ্ছেন, কেউ কেউ বলছেন যে জামাতে ইসলামীর সেনা শাখার আমির হচ্ছেন ওয়াকার সাহেব। মঈন ইসলাম, শুধু নেতা না থাকার কারণে আমরা আন্দোলন করতে পারছি না, কোনো কমান্ড নেই। যে সবকে প্রাচী আপার কথা শুনে যেটা মনে হয়েছে সবকিছু হবে ধীরে ধীরে। হ্যাঁ, আশিক লিপন, আমরা কেন জানি মনে হয় ভারত একটা স্ট্রাইক করতে পারে, আমার কেন যেন মনে হয়। আচ্ছা ঠিক আছে, আমার কি সত্যি, আমার কি পান্না ভাই কাছে আমার প্রশ্ন। আচ্ছা, জি, মানে আমার কথা কি সত্য হচ্ছে কিনা, হচ্ছে এটা মুনাফিক ওয়াকার করেছে, বাক স্বাধীনতা কেড়ে নিয়েছে যেহেতু তিনি সাবেক সেনা কর্মকর্তা। জি, ধন্যবাদ। আপনার সরকার সাহেব, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি, এখন শুনতে হ্যাঁ, ওই পাচ্ছি। যে স্যার যেটা বললেন, স্যারের কথার পর আপনার একটু কথা শুনতে চাই। সেটা হচ্ছে আমি মানুষ, আমাদের আর একটা যুদ্ধ দরকার। জি, আপনি বলবেন একটু, 71 সালে যুদ্ধ কি শেষ হয়েছে নাকি আবার যুদ্ধ, সেই যুদ্ধ কন্টিনিউ আছে এখন আবার নতুন করে? আহ, জি, একটু বলবেন প্লিজ হ্যাঁ, সংক্ষেপে। দেখুন, আসলে আসলে পৃথিবীতে তো গোল, পৃথিবী জি কিন্তু একটা কক্ষপথে ঘুরে, একটা জি একটা কক্ষপথে ঘুরে। তো মানুষের যে জীবন প্রবাহ একটা কক্ষপথে ঘুরে, এবং বিভিন্ন যে শক্তি, বিভিন্ন যে রেজিম, সেটাও একটা বিভিন্ন কক্ষপথে ঘুরে। ঘুরতে ঘুরতে আবার ঠিক 71-এ যখন আমরা ফিরে এসেছি 54 বছর পরে, আবার সেই 71 থেকে আমাদেরকে আবার মুক্তির আবার প্রত্যাশায়, এটা 71 আমাদেরকে সেই শিক্ষা দিচ্ছে যে আমাদের কি করতে হবে, কোন পথে আমাদের এগোতে হবে। কারণ আসলে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, যে রাজনৈতিক এই স্বাধীনতা লাভের যে আমরা 54 বছরের ইতিহাস থেকে তো আমরা কোনো শিক্ষা গ্রহণ করিনি, আমাদের পলিটিশিয়ানরা কোনো শিক্ষা গ্রহণ করিনি, এবং যেসব দুর্বলতা আমাদের গ্রাস করেছে সেসব সমস্যা রাষ্ট্রদ্রোহ পর্যন্ত বিপর্যস্ত হয়ে পড়েছে। আর একটাই উৎস, সেটা হচ্ছে আমরা নিজেরাই নিজেদেরকে অপমান করছি, অপদস্থ করছি। মানুষ হিসেবে নিজেদের মর্যাদা আমরা নিজেরা রক্ষা করতে পারিনি, সেটা আমাদের সেনাবাহিনী, দেশপ্রেমিক সেনাবাহিনী সেটা বুঝিয়ে দিয়েছে। আর যেসব বিষয় আজকে আমাদের দৃষ্টি দেওয়া দরকার, সেটি হচ্ছে মানুষের সাথে মানুষের পারস্পরিক সম্পর্ক, এবং সেটা আজকে সাংস্কৃতিক ব্যক্তিত্ব রোজিয়া প্রাচীর আপা আছেন, মানুষের সঙ্গে মানুষের
কেমন হলে সম্মিলিতভাবে আমরা সুখ ও সমৃদ্ধিতে বসবাস করতে পারবো, সেটা একমাত্র সাংস্কৃতিক আন্দোলনের কোনো বিকল্প নেই। আমরা একটা আজকে বেদনার বিষয় হলো যে দীর্ঘ 15 বছর শেখ হাসিনা এই দেশটিকে শাসন করেছে, শোষণ করেছে, সব ঠিক আছে, কিন্তু তিনি কোনো রাজনীতি করেন নাই এবং তিনি এই দেশের সংস্কৃতিকে তিনি নির্বাসনে পাঠিয়েছিলেন এবং যেটার ফল আজকে গোটা জাতিকে ভোগ করতে হচ্ছে। তিনি যদি আজকে জি আমাদের সংস্কৃতিকে তিনি রাইট ট্র্যাকে রাখতে পারতেন, তাহলে আজকে আমাদের এই দুর্দশা দৈন্যদশা হতো আমাদের না। আচ্ছা হতো না। আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ। আমি পান্না ভাইয়ের কাছে এখন যাব। সেটি হচ্ছে যে এই সংক্ষেপে একটু বলে দেবেন, এটা শেষ করে দেবো। কি বলতে চাইছিলাম, ও যে আমাদের সেনাপ্রধান বলেছেন যে সবাইকে মানবিক হতে, হ্যাঁ? মানবিক যদি মনুষ্যত্ব না থাকে, মানবিক মূল্যবোধ যদি না থাকে, তাহলে পড়ালেখা শিক্ষা দীক্ষা যতই হোক সে মানুষ না, মানুষ হতে পারে নাই। তিনি এই কথা বুঝেছেন। তার মানে আমাদের আমাদের সরকার প্রধান যে ডক্টর ইউনূস সাহেব আছেন, বর্তমানে প্রধান উপদেষ্টা, তিনিও মানুষ হতে পারেননি। তার কথা যদি এইভাবে ধরে নেই, যেভাবে হত্যাকাণ্ড চলছে, সেনা প্রধান নিজেও মানুষ হতে পারেননি। আপনি একটু ব্যাখ্যা করবেন। আপনি বলতে পারেন। আবারও হরতাল, ইস! সেনাপ্রধান যেটি বলেছেন এটার উপলব্ধি তাদেরকে শোনা যাচ্ছে আমাকে? জি, এখন বলেন তো একটু। শুনতে পারছেন এখন? জি আমাকে আচ্ছা, যদি শুনতে পাওয়া যায় তো ভালো। না, আমি বলছি যেটা সেটা হচ্ছে যে এগুলো তো গতানুগতিক কথা, তাই না? সবাইকে ভালো মানুষ হতে হবে, ভালো মানবিক বলছি, সম্পন্ন ইত্যাদিতে থাকতে হবে। এখন বিষয় হচ্ছে যে এটি বাস্তবতা, সেনা প্রধানকে নিয়ে এখন এই মুহূর্তে এত কথা হচ্ছে কেন? উম, সপ্তাহ খানে অথবা সপ্তাহ দেড়েক আগেও সেনা প্রধানের প্রতি মানুষের অগাধ আস্থা ছিল, যদিও সেই আস্থার জায়গাটি আস্তে আস্তে কমছিল, কিন্তু মানুষের আশা ভরসা তো সেনাবাহিনীর প্রতি যেভাবে হোক জায়গাটি বিতর্কিত হয়েছে। হয়েছে এবং হয়েছে। এবং অনেস্টলি স্পিকিং আমি যদি বলি, আহ, যা কিছু দৃশ্যমান যা কিছু দৃশ্যমান যদি সাদা সাদা চোখে নেই, অবশ্যই আমারও ওই ধরনের অনাস্থার জায়গা তৈরি হবে। কিন্তু যেটা সততার সঙ্গে বলতে চাই, মানুষ যখন সমুদ্রে পড়ে বা নদীতে পড়ে, একটা খড়কুটো পেলেও তা ধরে বাঁচার চেষ্টা করে। আমি এখনো সেনাবাহিনীর প্রতি আস্থা হারাতে চাই না। আমার কাছে অন্য কোনো সমীকরণ সম্ভবত আমি দেখতে পাচ্ছি, এটা আমার আমার ক্ষুদ্র জ্ঞানে সেটা আমি ডিসক্লোজ নাই করি। আহ তারপরেও আমি বলবো এইটুকু যে আমি এখনো যেহেতু আমাদের হারালে সেনাবাহিনী যদি সাধারণ মানুষের সঙ্গে বিক্রি করে, দেশের মানুষের সঙ্গে বিক্রি করে, আর কিছু থাকার কথা নয়। কথা থাকা মানে কি জি বলে এটাকে, আর কিছু জি বাকি থাকার কথা নয়। একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে শুধু বাংলাদেশ নয়, যে কোনো রাষ্ট্রে যদি সেনাবাহিনী সাধারণ মানুষের সঙ্গে বিক্রি করে, তার তো আর মানে সামনের দিনগুলোতে চলার কোনো স্কোপ থাকে না, কোনো আশা থাকে না, স্বপ্ন থাকে না। জি আবার এটাও সত্য কথা, সেনা বাহিনী ক্ষমতা নেবে এটাও মানুষ আশা করে না, কিন্তু তারপরে একটা অংশ মানুষ আশা করছিল যে সেনাবাহিনী ক্ষমতা নেয় না কেন। মানে মানুষ এখন এমন একটা অবস্থা আছে যে আর তো কোনো গতি নেই, নির্বাচনের কোনো সম্ভাবনা নেই, বিএনপি তারও আশা করার সম্ভাবনা নেই, আওয়ামী লীগ তো গেছে, তাহলে কি বাদ থাকলে কি? তাহলে যদি সেনা প্রধান বা সেনাবাহিনী সবকিছু কন্ট্রোল করে, এই মব টপ থাকবে না, এই যে অবিচার অনাচার চলছে এগুলো থাকবে না। ইয়েস। আমি না সাহস পাচ্ছি না, অনেস্টলি স্পিকিং আমি সাহস পাচ্ছি না সেনাবাহিনীকে মানুষ যেভাবে আহ, আহ, যেভাবে পোর্ট্রেট করছে বা তাদের জায়গা থেকে হয়তো সত্যি করছে, হয়তো ওই জায়গায় সেনাবাহিনী আছে, কিন্তু আমি এখনো পর্যন্ত ওই জায়গাটিতে ভাবতে সাহস পাচ্ছি না। এটা আমার একেবারে ভেতরের কথা। অর্থাৎ আমি কোন জায়গা থেকে এই কথাটি বলছি আপনি নিশ্চয় বুঝতে পারছেন, যে হ্যাঁ, সেনাবাহিনী যদি সত্যি সত্যি এমন করে, তাহলে বাংলাদেশের সামনে আর কোনো ভবিষ্যৎ ভবিষ্যৎ নেই। নাই, এটাই নাই। সত্য কথা। ধন্যবাদ ধন্যবাদ, তোমরা চমৎকার বলেছেন। আমিও যেটা বলতে চাই, প্রাচী আপা এতদিন স্যার, আমরা আপনাদের ক্লোজিং দিবেন আপনি স্যার। আর প্রাচী আপা একটু 1 মিনিট বলবেন, আমরা শেষের দিকে। সেটি হচ্ছে যে হ্যাঁ, পান্না ভাই যেটা বললেন, তিনি বলেছেন তিনি এখনো আস্থা হারাতে চান না। যদি সেনাবাহিনী আসলেই জনগণের বিপক্ষে সত্যিকার অর্থে অন্তর থেকে দাঁড়ায়, বা এতদিনে যে ভূমিকা ছিল, তাহলে কিন্তু আসার আর কোনো সুযোগ নেই। আপনাকে একটা কথা বলবো, এতদিন মানুষ কিন্তু চেয়েছে সেনাপ্রধান আসুক, সেনাবাহিনী শাসন আসুক, এক ধরনের অভিনন্দন জানাতো, স্বাগত জানিয়েছিল সবাই যে আসুক। বিরক্ত হয়ে গেছিল মানুষ। এখন আর কিন্তু মানুষের মধ্যে সেই ধারণা নাই, সেই চাওয়াটা এখন আর নাই। আপনি 1 মিনিটে একটু বলবেন পান্নাবার সাথে মিলিয়ে। হ্যালো, আবারও হরতাল নাকি? হ্যালো।
হ্যালো, কাকে বলতে বলছেন ইসমাইল ভাই? কার উদ্দেশ্যে প্রশ্নটা করেছেন? আপা কি শুনেছেন? না আমি শুনেছি, কিন্তু আপনি তো স্যারকে বলেছেন, কলিমুল্লাহ না স্যারকে। না, আপনাকে স্যার শেষ করবে, স্যার শেষ করবে। স্যার হলো ও আচ্ছা, আজকের, আমি আবার ভাবছি আপনি আমাকে বলেছেন। ও না, আচ্ছা, আজকের সভাপতি তো স্যার। জি, সরি, আমি বুঝতে পারিনি কাকে বলছিলেন। না, এক আমি মিনিট, একটু এক ছোট্ট মিনিট, এক করে বলি মিনিটে বলবেন। যে 1971 সালে আমরা বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতা অর্জন করি। আর আজকে 2025 সাল, এটা কতদিন লাগবে জানি না, তবে বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে আমাদেরকে স্বাধীনতা পুনরুদ্ধার করতে হবে এবং সেটা সম্ভব। সেটা বাংলাদেশের আপামর জনসাধারণকে নিয়ে কিন্তু আমরা সেই স্বাধীনতা পুনরুদ্ধার করতে পারবো। আর সেনাবাহিনী সম্পর্কে পান্না ভাই যেটা বললেন সেটার সাথে আমি অনেকখানি একমত যে আসলে মানুষ তো আশরাফুল মখলুকাত, মানুষের উপর বিশ্বাস হারালে আর কিছু থাকে না। আবার আরেকটা যুক্তিও আছে যে বিশ্বাসী বিনয় বস্তু তর্ক বহিল। তো আমরা একটা দোদুল্যমান অবস্থায় দাঁড়ানো, তবে চোখে যা দেখছি সেটা দেখি তো বিচার বিশ্লেষণ করব। আজকে পর্যন্ত যা ঘটেছে বাংলাদেশে, যা ঘটছে, তাতে কোনো বাহিনীর প্রতি আমাদের আসলে আস্থার জায়গা নেই। মনে হচ্ছে এই বাহিনী জামাত আর ইউনূসের আজ্ঞাবহ হয়েই কাজ করছে, এনসিপি সহ, এবং তাদের কার্যকলাপে আমাদের আশা ভরসার জায়গাটা ক্ষীণ হয়ে এসছে। আমাদের আশা ভরসার জায়গা জনগণ, জনগণই সকল ক্ষমতার উৎস। বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে আপামর জনসাধারণ এই স্বাধীনতাকে পুনরুদ্ধার করবে। সেখানে কোন বাহিনী কি করলো সেটি হয়তো একটা সময় গিয়ে আর মুখ্য হয়ে থাকবে না। স্বাধীনতা পুনরুদ্ধারের যে লড়াই 1971 সালে মুক্তিযোদ্ধারা করেছিলেন, যুদ্ধ তো যুদ্ধই, আমরা এখন যুদ্ধের মধ্যে আছি। হয়তো যুদ্ধটা আরো আরো কঠিনতর জায়গায় পৌঁছাবে, কিন্তু যুদ্ধ চলবে। ধন্যবাদ ফণীন্দ্র সাহেব। আপনি 1 মিনিট বলেন, তারপর আপনার আমাদের স্যার বলবে। জি, 1 মিনিট, 1 মিনিট, একটু। আমি রুকিয়া প্রাসী আপার সাথে একমত, তবে একটা জায়গায় আমি দ্বিমত পোষণ করছি। উনি যে প্রত্যাশাটা করেছেন আমাদের বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার দ্বারা, আমি আমার এখন জননেত্রী শেখ হাসিনার প্রতি তেমন কোনো আস্থা আমার নাই। কেন নাই? কারণ তার অতীত 16-17 বছরের শাসনকালে উনি যখন মানুষ চিনতে ভুল করেছেন, উনি যখন তার সেনাবাহিনী কি করবে, কোন বাহিনী কি করতে পারে, তার যখন সেই বিশ্বাস, সেই যখন অ্যানালাইসিসটা তার মধ্যে ছিল না, এবং তিনি যখন রাজনীতিটাকে সঠিক পথে পরিচালনা করতে ব্যর্থ হয়েছেন, এবং বাংলাদেশের যে আওয়ামী লীগের যে অবস্থা, এবং আমি এই আওয়ামী লীগ ক্ষমতায় থাকতেও আমি বলেছিলাম যে বাংলাদেশের আওয়ামী লীগ ওই সময়ের জন্য সবচেয়ে দুর্বল সংগঠন। এখন আওয়ামী লীগ শক্তি অর্জন করেছে, কিন্তু দুঃখজনক হলো সত্য যে সেই সময় 16-17 বছর উনি দেশ চালাতে গিয়ে আওয়ামী লীগের মধ্যে যে আবর্জনার স্তূপ উনি তৈরি করেছিলেন, সেই আবর্জনার স্তূপের ভারে এই দলটা এবং দেশটা এবং জাতিটাকে উনি ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাওয়ার সুযোগ উনি নিজ হাতে তিনি তৈরি করে দিয়েছেন। আচ্ছা, কারণ আমি বলছিলাম সেনাবাহিনী সম্পর্কে কিছু বলতে, আপনি শেখ হাসিনা সম্পর্কে শুরু করছেন। আচ্ছা, তাহলে তো না, রুকেয়া প্রাচী আপাকে আবার 1 মিনিট সময় দিতে হয়। কারণ না, আমি জি, জি, বলতেছি, তারপরে জি। ওই যে আমি সেনাবাহিনী বলতে গিয়েই আমার নেত্রীর কথা বলতেছে। উনি এমন একজন হুম, হুম, লোককে সেনা প্রধান বানিয়েছিলেন, সেটা উনি, হুম। সেই লোকটি উনি চিনতে, সেই জন্য ওনার কথাটা আমার আসতো। সেই হ্যাঁ, সেই জন্য ওই আমি জন্য এই বলছি কথাগুলি যে আমাদের জামাত সাকসেস হয়েছে, এটা আমি শুরুতেই বলছি। জামাত সাকসেসফুল, হ্যাঁ, যে ভিতরে ভিতরে তাদের নায়েবে আমির সেনাবাহিনীর ভিতরে তৈরি করেছে। আচ্ছা, প্রাচী এবং আপা তাহলে আর না বলেন। জি, জি, জি। ওকে, ওকে, এবার আমরা স্যারের কাছে যাব, একদম কনক্লুশন। স্যার, একটু স্বপ্নের কথা বলেন, আশার কথা বলেন। পান্না ভাইও যে বললো যে আমরা আশা দেখতে পারি ভবিষ্যতে, এখনো হতাশ হচ্ছি না। আপনিও একটু বলবেন প্লিজ। আশাহত জাতিকে একটু স্বপ্ন দেখান। ধন্যবাদ। আমাদের এই নতুন বাংলাদেশের আইকন, যিনি আমাদের আপামর জনসাধারণকে ঘুরে দাঁড়াতে আলোকবর্তিকা হিসেবে কাজ করেছেন, তিনি আর কেউ নন, আমাদেরই মাঝে আজকে সাথে বিরাজমান ও নতুন অগ্নিকন্যা আমাদের রোকেয়া প্রাচী। জাতি তার প্রতি কৃতজ্ঞ। ধন্যবাদ। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। আমাদের দর্শক মন্ডলী যারা আছেন, আপনারা, আমি কমেন্টস গুলো সব পড়িনি, অনেক কমেন্টস, অনেকেই যুক্ত হয়েছেন আমাদের সাথে, খুব ভালো লাগছে। আপনারা লাইভটি শেয়ার করে দিয়েছেন, নিশ্চয়ই লাইক করেছেন, অনেকে অনেক পছন্দ করেছেন। আপনাদের পছন্দের কারণেই আমরা কিন্তু টিকে আছি, বেঁচে আছি। আমরা যে কথাটি বলতে চাই, আসলে আশার স্বপ্ন দেখতে চাই আমরা। আমাদের আজকের এখান থেকে কথা এসছে যে সেনাবাহিনীকে, পান্না ভাই যেটা বললো যে এখনো আশাবাদী,
আর যদি নিরাশ হতে হয় তাহলে তো আর কিছু করার নাই, কোনো ভবিষ্যৎ থাকে না। আমরা ভবিষ্যতে ভালো কিছু দেখতে চাই। আওয়ামী লীগ যে হরতালটি দেখেছে সেটিও নানান কারণে, গোপালগঞ্জে যে বিশৃঙ্খল অবস্থা, অত্যাচার, নির্যাতন চলেছে সেটা দেশবাসী সহ বিশ্ববাসী দেখেছে। এটা বাংলাদেশের জন্য কোনোভাবেই ফলপ্রসূ কোনো রেজাল্ট বয়ে আনবে না। যে যতই যাই কিছু করুক, গোপালগঞ্জকে মিশিয়ে দিতে হবে, ভেঙে ফেলতে হবে, চুরমার করতে হবে। এটা কিন্তু কোন সভ্য জাতি এই কথাটি উচ্চারণ করতে পারে না মুখ দিয়ে। হ্যাঁ, একটা দেশের প্রতি, স্যারের কাছে গতকাল যেটা শুনেছি, যে একটা দেশের, একটা জেলার প্রতি, একটা অংশের প্রতি আপনাদের এত ঘৃণা থাকবে, এত ধ্বংসাত্মক মনোভাব থাকবে, সেটি হতে পারে না, হয় না। একটা দেশের আবেগ অনুভূতির ঊর্ধ্বে উঠে, এটা সাংবিধানিক কথা, শব্দটা আমার অত মনে নাই, উঠে কিন্তু একটা দেশকে সমানভাবে সকল নাগরিকের সমান অধিকার, সকল জেলার সমান অধিকার, সেটি বাস্তবায়ন করতে হবে। যাই হোক, আমরা চাই না আমরা সেটা থেকে বঞ্চিত হয়েছি। আমরা প্রতিহিংসার রাজনীতি দেখছি, আমরা অতীতেও দেখেছি, ভবিষ্যতেও দেখব, এখনো দেখছি। ভবিষ্যতে কোনো পরিবর্তন হবে কিনা সেটা আমরা জানি না, তবে পরিবর্তন আমরা দেখতে চাই। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে সেটা সম্ভব ছিল। আগস্টে যখন তিনি দায়িত্ব নেন তখন তিনি একটু বলা উচিত ছিল, আমরা সবাই মিলে একসাথে কাজ করি, যে অন্যায় করবে, অপরাধ করবে, অতীতে যারা করেছে তাদের বিচার হবে, এখন যারা অন্যায় অপরাধ করবে তাদের কঠোর বিচার হবে। দেশকে আমরা সাজাতে চাই, গুছাতে চাই, দেশকে এগিয়ে নিতে চাই। কিন্তু সেই সুযোগটি তিনি ধ্বংস করে দিয়েছেন, নষ্ট করেছেন। তিনি নিজেই একজন, কেউ বলে কি গোপালগঞ্জের গোসাই, আমি বলি না। যাই হোক, আমরা চাই সন্ত্রাসমুক্ত দেশ, আমরা চাই স্বাধীন সুন্দর বাংলাদেশ, আমরা চাই ৭১ আবার যাতে ফিরিয়ে না আসে। ৭১ সালে কেউ কেউ বলছেন ৭১ সালের মতো আবার যুদ্ধ করতে হবে বাংলাদেশকে নিয়ে, সেটি যেন না হয়। আমাদের সুন্দর এই স্বাধীন বাংলাদেশকে যাতে আমরা সাজাতে পারি। সবাইকে অনেক ধন্যবাদ। পান্না ভাই, স্যার এবং রোকেয়া প্রাচী, আমাদের সরকার সাহেব, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। ডায়ালগ ফর ডেমোক্রেসি। সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।